আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, গ্রেট। আমি শুরুতেই আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ নাইমুল হাসান। বর্তমানে কাজ করছি ফাইবার মার্কেটপ্লেসে এজ এ টপ রেটেড ডেটা অ্যানালিস্ট অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল প্রোগ্রামার। আমি ফাইবার মার্কেটপ্লেসে কাজ কাজ করতেছি ফ্রম মিড 2019। এখন পর্যন্ত ফাইবার মার্কেটপ্লেসে আছি। আর ডেটা সলিউশন 360 তে এজ এন ইনস্ট্রাক্টর। এখানে ডেটা অ্যানালাইসিস ইউজিং এসপিএসএস এন্ড আর এই কোর্স নেওয়া হয়। আর আপনাদের সাথে ইনশাআল্লাহ এই প্ল্যাটফর্মে যদি আপনারা সংযুক্ত থাকেন তাহলে বিভিন্ন সময় আপনাদের সাথে দেখা হবে। তাহলে আমরা শুরু করে দেই। আর আপনাদের যদি আমার সম্পর্কে জানার মতো কোনো প্রশ্ন থাকে যে কোনো সময় জিজ্ঞেস করতে পারেন, হ্যান্ড রেজ করবেন, আমি আপনাদেরকে লাইক সুযোগ করে দেবো, প্রশ্ন করতে পারবেন, কোনো সমস্যা নেই, জাস্ট হ্যান্ড রেজ করে রাখবেন। যে কোনো সময় আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। যতক্ষণ না প্রশ্নের অ্যান্সার প্রশ্ন করতে পারতেছেন ততক্ষণ হ্যান্ডস ডাউন করা দরকার নেই। প্রশ্ন করার পর আপনারা চাইলে হ্যান্ডস ডাউন করে রাখতে পারবেন। ওকে। সো আজকে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে এসপিএসএস এবং আর দিয়ে কিভাবে আমরা ডেটা অ্যানালাইসিস প্লাস হচ্ছে এই ফিল্ডে কাজ করা যায়। তো শুরুতে এই ফিল্ডে কাজ করতে গেলে আপনাদের যে কিছু বেসিক সম্পর্কে আইডিয়া লাগবে। আমরা একটু পরে এসপিএসএস এবং আর ইন্টারফেস গুলো দেখবো, প্লাস হচ্ছে এগুলো দিয়ে কিভাবে কাজ করা যায় এগুলো আমরা বেসিক আইডিয়া নেবো ইনশাআল্লাহ। কিন্তু আম, শুরুতে হচ্ছে এই ডেটা অ্যানালিটিক্স ফিল্ডে আমরা ডেটাকে নিয়ে কিভাবে কাজ করি এটার আমি একটা ব্রিফ দিতে চাই আপনাদেরকে। লাইক আমি ডেটা অ্যানালাইসিসের এই ফুল প্রসেসটাকে হচ্ছে তিনটা অংশে আমি ভাগ করি। জেনারেলি বিভিন্ন জনের বিভিন্ন পার্সপেক্টিভ থাকতে পারে। আমার পার্সপেক্টিভ থেকে আমি হচ্ছে তিনটা অংশে ভাগ করি। একটা হচ্ছে ডেটা ক্লিনিং অর প্রি প্রসেসিং, আর একটা হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন অর এক্সপ্লোরেশন, আর লাস্ট যে অংশটা ওটা হচ্ছে আপনার ডেটা অ্যানালাইসিস এন্ড ডিসিশন মেকিং। ঠিক আছে? এই ডেটা অ্যানালাইসিস এবং ডিসিশন মেকিং এর মধ্যে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের মেশিন লার্নিং মডেলস, তারপর হচ্ছে প্রেডিক্টিভ মডেলিং, টাইম সিরিজ অ্যানালাইসিস, এই টাইপের বিভিন্ন ধরনের অ্যানালাইসিস আমরা করে থাকি। আর ডেটা ভিজুয়ালাইজেশন এক্সপ্লোরেশনও আমরা বিভিন্ন ধরনের ডেটা ভিজুয়ালাইজেশন, প্লট, চার্ট, তারপর হচ্ছে আপনার ট্যাবলস, তারপর আপনার ড্যাশবোর্ড প্রিপারেশন, এই টাইপের কাজগুলো করা যায়। এখন এই ফিল্ডে আপনার বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয়ে থাকে। লাইক আপনারা হয়তো এক্সেল এর সাথে পরিচিত হবেন। এক্সেল লাইক খুব বেসিক লেভেলে আপনার ডেটা অ্যানালাইসিসে কাজ করা যায় এক্সেলে। অ্যাডভান্স লেভেলের কাজ করতে গেলে অন্যান্য সফটওয়্যার আছে। আর আপনার এক্সেল ছাড়াও আরো বিভিন্ন সফটওয়্যার আছে। এক্সেলটা আপনাদের পরিচিত তাই বললাম, কিন্তু বেসিক্যালি আপনার এই ফিল্ডে কাজ করতে গেলে আইদার আপনি এসপিএসএস ইউজ করতে পারেন, আর ইউজ করতে পারেন, পাইথন ইউজ করতে পারেন। আমরা ডেটা সলিউশন 360 টিম আমরা এই সবগুলো টুল নিয়ে হচ্ছে আপনাদেরকে কোর্স প্রোভাইড করে থাকি। সো যে যেটাই শিখতে চান না কেন মেজরিটি অফ দ্য টপিক আপনি এই প্ল্যাটফর্মে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর এসপিএসএস এবং আর এই দুইটা সফটওয়্যার হচ্ছে আমি পার্সোনালি শেখাই। এবং এই এসপিএসএস সফটওয়্যারের মাধ্যমে আপনার অ্যানালাইসিস করা এবং ডেটা ক্লিনিং করা খুবই ইজিয়ার, বিকজ ইউজার ফ্রেন্ডলি একটা ইন্টারফেস। এবং এটা দিয়ে আপনারা হচ্ছে লাইক ডেটা প্রি প্রসেসিং বা ক্লিনিং থেকে শুরু করে ডেটা অ্যানালাইসিস পর্যন্ত এন্টায়ার প্রসেসটা আপনারা এসপিএসএস এর মধ্যেই করতে পারবেন। ইভেন আর এর মধ্যেও আপনার এই সম্পূর্ণ প্রসেস গুলো লাইক ডেটা ক্লিনিং টু ডেটা অ্যানালাইসিস ডিসিশন মেকিং পর্যন্ত সবটুকু কাজই আপনি আর এর মধ্যেও করতে পারবেন। তো ক্ষেত্র অনুসারে আসলে বিভিন্ন সফটওয়্যারের বিভিন্ন জায়গায় রিকোয়ারমেন্ট থাকে। লাইক বাংলাদেশে বিভিন্ন ধরনের গভর্নমেন্ট অর্গানাইজেশন গুলোর মধ্যে এসপিএসএস এর একটা বড় ডিমান্ড আছে। প্লাস হচ্ছে আপনার আর এরও কিছু কিছু প্রতিষ্ঠানের ডিমান্ড আছে, বাট বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে এসপিএসএস এর ডিমান্ডটা একটু বেশি। আর বিভিন্ন কোম্পানি গুলা যারা হচ্ছে রিসার্চ লাইক যাদের রিসার্চ ডিভিশন আছে বা হচ্ছে তাদের স্পেসিফিক একটা ডিপার্টমেন্ট আছে যেখানে তারা ডেটা অ্যানালাইসিস রিলেটেড কাজগুলো করে, ওইসব জায়গায় আবার প্রাইভেট কোম্পানিগুলোতে আবার আর এর একটা ভালো ডিমান্ড আছে। ঠিক আছে? সো আপনারা যেই ফিল্ডের হন না কেন আপনারা আপনাদের ফিল্ডে ইনশাআল্লাহ যে কোনো জায়গায় আপনারা এসপিএস এবং আর এর টপিক গুলা প্লাস হচ্ছে যে জিনিসগুলা ফিউচার আপনারা ইন ফিউচার হয়তো শিখবেন, অথবা আজকের ক্লাসে আমরা যে জিনিসগুলো আলোচনা করব এগুলো আপনাদের ফিল্ডে ইনশাআল্লাহ ব্যবহার করতে পারবেন। সো এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? থাকলে জিজ্ঞেস করতে পারেন আর এবং এসপিএসএস রিলেটেড। তারপর আমরা ইনশাআল্লাহ শুরু করবো আর কি।
আশা করি কোনো প্রশ্ন নাই। গ্রেট। সো চলেন আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। জি, নিচ্ছি। SPSS একটা পেইড সফটওয়্যার। সো আপনার SPSS এর যদি আপনি পারচেজ করে ইউজ করেন দ্যাটস ফাইন, বাট আপনার ডিরেক্টলি ফ্রি ওইরকম ভাবে অ্যাভেলেবল না, বাট আপনি ক্র্যাক ভার্সন অ্যাভেলেবল আছে। সো SPSS এর আপনারা চাইলে ক্র্যাক ভার্সন ইনস্টল করে ইউজ করতে পারেন, মানে কোনো ঝামেলা ছাড়াই ইউজ করতে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না কম্পিউটারে। সো যে যেটাতে অ্যাফোর্ডেবল আর কি, আপনি যদি মনে হয় যে পারচেজ করে ইউজ করবেন দ্যাটস ফাইন, বাট ফ্রি নাই, আপনি চাইলে ক্র্যাক ভার্সন ইউজ করতে পারেন, ওইটা কাইন্ড অফ ফ্রি। ওকে, সো আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আপনারা করবেন, সমস্যা নেই, চ্যাটের মধ্যে করতে পারেন। আর যদি হ্যান্ড রেজ করতে মানে ডিরেক্ট প্রশ্ন করতে ইচ্ছা হয় তাহলে হ্যান্ড রেজ করে রাখবেন, প্রশ্ন নেব। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি এখন। ওকে, আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। সো আজকের ক্লাসে আমরা হচ্ছে একটা স্পেসিফিক ডেটা সেট নিয়ে কাজ করব। এটা হচ্ছে কার প্রাইস ডেটা সেট। এটা একটা এক্সেল ফাইল। এক্সেল ফাইল বলতে সিএসভি ফাইল। বিভিন্ন ধরনের ফাইল ফরম্যাট হয়ে থাকে ডেটার। এই যে এটা হচ্ছে ডট সিএসভি এক্সটেনশনের ফাইল, আর এক্সেল ফাইলের এক্সটেনশন থাকে ডট এক্সএলএসএক্স। ওকে, সো সিএসভি এবং এক্সেল ফাইলের মধ্যে আমি একটু যদি আপনাদেরকে ফাইল রিলেটেড একটু লাইক ডিফারেন্সটা উল্লেখ করি তাহলে আপনাদের জন্য ইন ফিউচার কাজে লাগবে। সিএসভি ফাইল কিন্তু এক্সএলএসএক্স ফাইল থেকে অনেকটাই হচ্ছে লাইট ওয়েট হয়, মানে হচ্ছে সাইজে অনেকটা কম হয়। লাইক ফর এক্সাম্পল, আপনার একটা এক্সেল ফাইল যদি ধরেন আপনার 100 MB একটা এক্সেল ফাইল আছে, ওইটা আপনার সিএসভি ফাইলে যদি চিন্তা করেন ওইটা মেবি হচ্ছে আপনার 25 MB বা 50 MB তে, 50 MBও না, তার থেকে আরো কমই হচ্ছে সিএসভি ফাইলে লাইক কাভার আপ হয়ে যায়। তার বড় কারণ হচ্ছে এক্সেল এর মধ্যে আপনার বিভিন্ন ধরনের ফর্মুলা, ফরম্যাটিং, ভিজুয়ালাইজেশন, ইচ এন্ড এভরি ডিটেলস রাখা পসিবল, বাট সিএসভি ফাইলে জাস্ট ক্লিয়ার কাট ডেটা থাকে। ঠিক আছে, সো ডেটা গুলো শুধু স্টোর হওয়ার কারণে সিএসভি ফাইলটার সাইজও একটু কম হয়, মানে ছোট হয় কম্পারেটিভলি। তো ছোট হলে লাভ কি? ছোট হলে লাভ হচ্ছে আপনারা যখন কোনো লাইক আপনার বস বা সিনিয়র বা হচ্ছে আপনার লাইক সুপিরিয়র কাউকে হচ্ছে আপনি ফাইলগুলো হ্যান্ড ওভার করবেন, বা কোনো ক্লায়েন্টকে আপনার ফাইল হ্যান্ড ওভার করতে যাবেন। সো ডেটা সেটটা যদি ছোট হয় আপনার ফাইল শেয়ারিংটা আপনার জন্য ইজিয়ার হবে, আপনার মানে জায়গা কম নষ্ট হবে। ইভেন আপনার রিয়েল লাইফে যখন আমরা কাজ করতে যাই, মার্কেট প্লেস গুলা প্লাস হচ্ছে বিভিন্ন ধরনের রিয়েল লাইফ প্রজেক্টে যখন কাজ করতে যাই, অনেক সময় অনেক বড় বড় ডেটা সেট নিয়ে ডিল করা লাগে। সো আপনি যদি সিএসভি ফাইল নিয়ে কাজ করেন, ওইটার যে অ্যাডভান্টেজটা পাবেন ওইটা আবার এক্সেল ফাইলে পাবেন না, কারণ এক্সেল ফাইলে আপনার ওই ফাইল সাইজ বড় হয়ে যাবে, মানে যে মেইন প্রবলেমটা নিয়ে আমি কথা বলতেছি আর কি, ওইটা হচ্ছে আপনার শেয়ারিং এ ওইরকম সমস্যা হবে। মানে এমনও সময় দেখা গেছে যে আমার সিএসভি ফাইলের সাইজ হচ্ছে ইটসেলফ হচ্ছে 500 MB। এখন 500 MB সিএসভি ফাইল যদি এক্সেলে আমি মানে করতে যাই, কনভার্ট করতে যাই, তাহলে দেখা যাবে যে ডেফিনেটলি ফাইল সাইজ ইনক্রিজ হবে। ইভেন এক্সেল ফাইল, আমার ফাইল সাইজ ইনক্রিজ করে সময় নষ্ট করে তো লাভ নেই, এটা আমার আপলোড দেওয়া লাগতেছে, তার আবার ওইখান থেকে ডাউনলোড করা লাগতেছে, তো বহু ঝামেলা থাকে। সো ডেটা স্টোরেজের জন্য বেটার একটা অপশন হচ্ছে সিএসভি। আরো বিভিন্ন লাইক অপশনস আছে, আমরা আপাতত সিএসভি ফাইলটা দেখতেছি এখন। হ্যাঁ, সো সিএসভি ফাইল আবার আপনি নর্মালি এক্সেলে যেভাবে এক্সেল ফাইল ওপেন করেন, সিএসভি ফাইলও এক্সেলে ওপেন হয়। সো এটাতে কোনো ঝামেলা নাই, জাস্ট হচ্ছে এটাতে কোনো ফরম্যাটিং থাকে না। ওকে, সো এই যে সিএসভি ফাইলটা আমরা দেখতেছি, এটা হচ্ছে বিভিন্ন গাড়ির ইনফরমেশন দেয়া আছে, লাইক বিভিন্ন গাড়ির প্রাইস ডেটা দেয়া আছে। আপনারা যে যার মতো করে প্রশ্ন করতে পারেন, আমি একটু দেখানোর পর আবার আমি আপনাদের প্রশ্নে আসবো, আমি প্রশ্ন নেব, আর যারা হ্যান্ডেস করে রাখবেন তাদের থেকে প্রশ্ন শুনবো ইনশাআল্লাহ। সো এখন আমরা যে ডেটা সেটটা দেখতেছি, এই ডেটা সেটের মধ্যে অনেকগুলো গাড়ির ব্র্যান্ড আছে, মডেল আছে, কত সালের গাড়ির রেজিস্ট্রেশন, তারপরে হচ্ছে ইঞ্জিন সাইজ, ফুয়েল টাইপ, ট্রান্সমিশন, মাইলেজ, ডোরস, ওনার কাউন্ট, তারপর হচ্ছে প্রাইস। ওনার কাউন্ট মানে হচ্ছে কতজন প্রিভিয়াস ওনার ছিল এই গাড়িটা। সো এই ইনফরমেশন গুলো আমরা এখন হচ্ছে আর এর মধ্যে ফার্স্টে হচ্ছে ইম্পোর্ট করব এই ডেটা সেটটা। তারপর হচ্ছে আমরা দেখবো যে এটা নিয়ে আমরা কি কি করতে পারি, লাইক এটা নিয়ে আমরা একটু খেলাধুলা করব, লাইক হচ্ছে এটাকে এক্সপ্লোর করব, প্লাস হচ্ছে এটা থেকে আমরা ডেটা ভিজুয়ালাইজেশন করার চেষ্টা করব, ইন্টারেস্টিং কিছু
তথ্য উপাত্ত আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব। এবং রিয়েল লাইফে যখন আপনারা কাজ করবেন তখন বিভিন্ন ডেটা থেকে বিভিন্ন ধরনের ইনসাইট আপনারা পাবেন। সবসময় যে একই ইনসাইট আপনারা ড্র করবেন তা না, মানে হচ্ছে ক্ষেত্র অনুসারে আপনার ইনসাইট গুলা এক একটা এক এক রকম হয়। ওকে, সো আমি আর্ট স্টুডিওতে যাচ্ছি। এটা হচ্ছে আর্ট স্টুডিওর ইন্টারফেস। আপনারা যখন আর্ট স্টুডিও ফ্রি সফটওয়্যার, যে কোনো সময় আপনারা আর্ট স্টুডিও ডাউনলোড ইনস্টল করতে পারবেন। জাস্ট সিম্পলি গুগলে গিয়ে আপনারা হচ্ছে সার্চ করবেন আর্ট স্টুডিও ডাউনলোড, লিখলে আপনারা প্রথম যে লিঙ্কটা পাবেন ওইটাতে আপনারা আর এবং আর্ট স্টুডিও দুইটাই ডাউনলোড করতে হয় এবং ইনস্টল করতে হয়, দুটোটার অপশনই ওইখানে পাবেন। ঠিক আছে, সো আর্ট স্টুডিও ওপেন করলে প্রথমে হচ্ছে শুরুতে এই টাইপের একটা, শুরুর দিকে হয়তো এই ইন্টারফেসটা থাকে না, একবারে শুরুতে যখন আপনি ইনস্টল করবেন লাইক এই টাইপের তিনটা অপশন থাকে। লাইক এটা হচ্ছে কনসোল, এটা হচ্ছে এনভায়রনমেন্ট, এটা হচ্ছে আপনার কি আমি একটু পরে বলতেছি। এখানে আপাতত প্লটস আছে, ফাইলস আছে, আর অন্যান্য অপশন আছে, এগুলো আমি ব্যাখ্যা করতেছি আপনাদেরকে। সো এখানে যদি খেয়াল করেন এই যে কনসোলের মধ্যে হচ্ছে আপনি সবগুলো অ্যানালাইসিসের আউটপুট গুলা পাবেন। যে কোনো অ্যানালাইসিস করলে বা কোনো ক্যালকুলেশন করলে এটার আউটপুট কনসোলে দেখাবে। আর এনভায়রনমেন্টে আপনারা হচ্ছে কোনো ডেটা সেট যদি আপনারা ক্রিয়েট করেন, ইম্পোর্ট করেন, ওইটা এনভায়রনমেন্টে আপনাকে নামটা দেখাবে, এখান থেকে আপনি ডেটা সেটটা অ্যাক্সেস করতে পারবেন। আর এই বটম রাইট সাইডে যে অংশটুকু আছে এটাতে আপনারা হচ্ছে ফাইলস এর নামগুলো দেখতে পারবেন, আপনার ডিরেক্টরিতে কি কি ফাইল আপনার আছে ফোল্ডারের মধ্যে। তারপরে হচ্ছে আপনারা কোনো ভিজুয়ালাইজেশন ক্রিয়েট করলে, যদি এটা স্ট্যাটিক ভিজুয়ালাইজেশন হয়, স্ট্যাটিক মানে হচ্ছে এমন ভিজুয়ালাইজেশন যেটা লাইক স্টিল একটা ইমেজের মতো, ছবির মতো, এটার মধ্যে আসলে কোনো ইন্টারঅ্যাক্ট করা যায় না। আর আপনি যদি কোনো ইন্টারঅ্যাক্টিভ ভিজুয়ালাইজেশন বানান, মানে যেটাতে ক্লিক করা যাবে, জুম ইন জুম আউট করা যাবে, কোথাও ক্লিক করলে একটা স্পেসিফিক কাজ হবে, এই টাইপের জিনিসগুলো হচ্ছে ডাইনামিক ভিজুয়ালাইজেশন, যেগুলো আপনারা ভিউয়ারে গেলে দেখতে পারবেন। এটা যখন ক্রিয়েট করবেন অটোমেটিক্যালি ভিজুয়ালাইজেশনের টাইপ অনুসারে যে যেখানে ওপেন হওয়ার সেখানে ওপেন হয়ে যাবে। তারপর প্যাকেজেস। আর প্রোগ্রামিং এর একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে এটা একটা ওপেন সোর্স এবং বেসিক্যালি ডেটা অ্যানালাইসিসের জন্য ডেডিকেটেড একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হওয়াতে এখানে এমন অনেক প্যাকেজ পাবেন আপনারা যা হচ্ছে আপনার কাজ অনেক কমাই ফেলতে পারে। ঠিক আছে, লাইক হচ্ছে আপনার কমপ্লিকেটেড ডেটা ক্লিনিং এর কাজ বলেন, কমপ্লিকেটেড ডেটা ভিজুয়ালাইজেশন অ্যানালাইসিস এর কাজ আপনি খুব অল্প কয়েক লাইনের কোডের মাধ্যমে আপনারা করে ফেলতে পারবেন এই প্যাকেজগুলোর বদলতে। কারণ এখানে হচ্ছে এই প্যাকেজগুলো ডেফিনেটলি আপনার বিভিন্ন ডেভেলপার, আর এর ডেভেলপাররা তৈরি করে করে আমাদের জন্য ফ্রি করে রাখছে। তো আমরা যে কোনো সময় যে কোনো প্যাকেজ হচ্ছে ইনস্টল বাটনে ক্লিক করে ইনস্টল করে ফেলতে পারবো। শুধু আমাদের ইন্টারনেট কানেকশনটা অন থাকলে প্যাকেজ ইনস্টল হয়ে যাবে আপনার কম্পিউটারে। আর একবার প্যাকেজ ইনস্টল হয়ে গেলে এটার আপনার ইনস্টল করা লাগবে না, আপনি যে কোনো সময় এটা অ্যাক্সেস করতে পারবেন। আর এর আরেকটা ভালো অ্যাডভান্টেজ হচ্ছে আপনি কোনো ফাংশন যদি ভুলে যান, আপনি এটা এখানে সার্চ করতে পারবেন। সার্চ করে আপনি ওই ফাংশনটা সম্পর্কে আইডিয়া নিতে পারবেন। লাইক আমি ফিল্টার লিখলে এটার মানে আমাকে এটার অপশন গুলো আমাকে বোঝাচ্ছে। তারপর আমি বার প্লট লিখলে এটাতে কি কি আছে এই ডিটেলস গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এটা ইজিলি আপনাকে লাইক এক্সাম্পল দিয়ে দিয়ে কিছু এক্সাম্পলও দেবে নিচে, এই যে দেখেন এক্সাম্পলও দিয়ে দিচ্ছে তারা, আপনি এক্সাম্পল দেখে শিখতে পারেন। সো আপনি নিজ থেকে অনেক কিছু আসলে ফিগার আউট করা পসিবল যদি ইচ্ছা থাকে। আর যদি আপনাদের ওই রকম ভাবে গাইডলাইনের প্রয়োজন পড়ে তাহলে তো ডেফিনেটলি আমরা আছি ইনশাআল্লাহ। এখন চলেন, এখন এই যে ইন্টারফেসটা এটা হচ্ছে আর এর কোডিং এডিটর, মানে এখানে হচ্ছে আমরা কোড গুলা হচ্ছে লিখি। তো এটা ওপেন করার জন্য আপনি হচ্ছে এই যে দেখেন এখানে একটা নিউ ফাইলের অপশন আছে, বাটন আছে, এটাতে আপনি যদি ক্লিক করেন তাহলে আর স্ক্রিপ্ট ক্লিক করলে এই টাইপের একটা এমটি ফাইল আপনাকে সে তৈরি করে দেবে, যেখানে আপনি আর এর কোড গুলা লিখতে পারবেন। এবং এখান থেকে আমি হচ্ছে আলটিমেটলি এই যে ডেটা সেটটা ছিল এই ডেটা সেটটা হচ্ছে এখানে নিয়ে আসবো। ঠিক আছে, এই ডেটা সেটটা আমরা এখানে নিয়ে আসবো। এখন দেখেন আমাদের এই ডেটা সেটটা আমি অফ করে রাখি। এই যে দেখেন এই ফাইলটা এখানে আছে। এখন এটাকে আমি যদি ওইখানে নিতে চাই, আমি হচ্ছে এই ফাইলের পাথটা কপি করা লাগবে, হচ্ছে এটা কোথায় আছে এই ফাইলের পাথটা আমাকে ওইখানে দিতে হবে। সো এটা দেওয়ার সহজ একটা পদ্ধতি হচ্ছে আপনি চাইলে সেশনে ক্লিক করে সেট ওয়ার্কিং ডিরেক্টরিতে যাওয়ার পর চুজ ডিরেক্টরিতে যাবেন। আবার আমি দেখাচ্ছি, সেশন, সেট ওয়ার্কিং ডিরেক্টরি, চুজ ডিরেক্টরি, এটা দিয়ে আপনি বলতে পারবেন যে কোন ফোল্ডার থেকে আপনি কোনো ফাইল নিবেন আপনার এনভায়রনমেন্টে, অর কোন ফোল্ডারে আপনি ফাইলগুলো রাখতে চান। একটা মেইন ফোল্ডার আপনি ইউজ করেন যে কোনো সময়, দ্যাটস ফাইন।
সো আমরা এখন ফর এক্সাম্পল এই যে মাস্টার ক্লাসের এই ফোল্ডারটাতে আমরা গেলাম, যাওয়ার পর এই যে দেখেন সে আমাকে এখানে ফোল্ডারটার লোকেশন আমার ডিরেক্টরি হিসেবে সেট করে ফেলছে। ওকে, সো আমি চাইলে এটা এভাবে যে অপশন দেখালাম আপনাদেরকে অপশন থেকে করতে পারি। ইভেন আমি যদি বলি যে আমি কোডটুকু লিখবো, লিখেও কিন্তু এটা করা পসিবল। ঠিক আছে, সো আপনার যেভাবে সুবিধা আপনারা এভাবে, আপনি যদি ফোল্ডারের নাম লোকেশন প্রপারলি মুখস্থ থাকে আপনি ওরকম ভাবে বসাই দিলেন, কপি করা থাকে কপি করে পেস্ট করে দিলেন, দ্যাটস কমপ্লিটলি ফাইন। সো এখন আর এর কোড গুলা রান করা হয় কিভাবে, এটার জন্য হচ্ছে আপনার আর এর শর্টকাট আছে, ইভেন আপনার আর এর ডেডিকেটেড বাটনও আছে। এই যে রান বাটনে ক্লিক করলে কোড রান হয়ে যায়। এই যে দেখেন আমি রান বাটনে ক্লিক করলে এখানে কনসোলে এই কোডটা রান হয়ে আবার দেখাবে, এই যে কনসোলে এই লাইনটা অ্যাড হয়ে গেছে, তার মানে এটা রান হয়ে গেছে সাকসেসফুলি। একটা কোড সাকসেসফুলি রান না হলে এখানে আপনাকে এরর দেখাবে, ঠিক আছে, রেড কালারে এরর দেখাবে। সো আপনারা কোড সাকসেসফুলি রান হলো কিনা এটা বোঝার জন্য আপনারা জাস্ট দেখবেন যে কোডের পরে কোনো এরর আসছে কিনা। সো রান হয়ে গেছে এখন। আর আপনি যদি শর্টকাট ইউজ করতে চান কোড রানিং এর, শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল এন্টার। ওকে, কন্ট্রোল এন্টার দিয়ে আপনি কোড রান করতে পারবেন। এই লাইনের উপর ক্লিক করে কন্ট্রোল এন্টার চাপলে কোড রান হয়ে যাবে। আর কেউ যদি ম্যাক ইউজার হয়ে থাকেন এখানে আপনারা রান করা লাগবে কমান্ড রিটার্ন। ঠিক আছে, সো আপনি উইন্ডোজ ইউজার হন আর ম্যাক ইউজার হন, আপনারা এই শর্টকাট গুলো ইউজ করে যে কোনো কোড রান করতে পারবেন। আরে সো এই শর্টকাট গুলোর সামনে আমি হ্যাশ সাইন দেওয়ার মাধ্যমে আসলে তাদেরকে আমি কমেন্ট করে ফেলছি। সো এই কোড গুলা রান হওয়ার সময় এগুলাকে আর সে কোড হিসেবে কনসিডার করবে না, এগুলা কাইন্ড অফ হচ্ছে কমেন্ট হিসেবে কনসিডার করবে। সো কমেন্ট করা ডেফিনেটলি ওয়াইজ একটা প্র্যাকটিস, যে আপনার হচ্ছে কোড গুলার মাঝে মাঝে আপনি বিভিন্ন সময় এক্সপ্লেন করার জন্য কমেন্ট করে রাখবেন, যাতে করে ওই কোডটাই যদি আপনার কোনো ক্লায়েন্ট বা হচ্ছে আপনার বসের কাছে আপনি হ্যান্ড ওভার করতে যান, উনি যেন দেখে এটা বুঝতে পারে যে এই কোডে কোথায় কি কাজ করছেন আপনি। আর আপনি যদি কমেন্ট না করেন, সব লাইন বাই লাইন কোড লিখতেছেন লিখতেছেন লিখতেছেন, তো উনি এগুলা দেখে আসলে ওনার মানে বুঝতে অসুবিধা হবে, প্লাস হচ্ছে ওনার মনে বিভিন্ন প্রশ্ন জাগতে পারে যেগুলো আপনাকে হয়তো পার্সোনালি জিজ্ঞাসা করা লাগবে, কোড থেকে উনি বুঝবে না। তো সেই জন্য বেটার প্র্যাকটিস হচ্ছে যখনই প্রয়োজন পড়ে কোডের মধ্যে কমেন্ট করে রাখবেন, এক্সপ্লেন করবেন যে হ্যাঁ এটা এই কাজে ব্যবহার হচ্ছে, ওইটা ওই কাজে ব্যবহার হচ্ছে, কাইন্ড অফ লাইক দ্যাট। সো এখন আমরা হচ্ছে এই ডেটা সেটটাকে আমরা যদি এনভায়রনমেন্টে কল করতে চাই, আমি তো ডিরেক্টরি বলে ফেলছি যে এই ফোল্ডারে আমার ইনফরমেশন গুলো আছে। এখন এই ফোল্ডারে কি কি ফাইল আছে আমি যদি দেখতে চাই, আমি লিখতে হবে লিস্ট ডট ফাইলস। এটা লিখলে সে আমার এই ফোল্ডারে কি কি ফাইলস আছে, যত ফাইল থাকো সবগুলোর নাম আমার কনসোলে দেখাবে। এখন আমি জাস্ট হচ্ছে এই নামটা ব্যবহার করে আমার ডেটা সেটটা এনভায়রনমেন্টে নিয়ে আসতে পারতেছি। কিভাবে আনবো, আমি হচ্ছে সিম্পলি একটা ফাংশন লিখবো, এটা আর বিল্ট ইন ফাংশন, এটার জন্য কোনো লাইব্রেরি বা প্যাকেজ ইনস্টল দেওয়া লাগে না, আর ইনস্টল করলেই হলো। এটা হচ্ছে রিড ডট সিএসভি। ঠিক আছে, এই ফাংশনের মধ্যে আমরা হচ্ছে এই ফাইলের নামটুকু রেখে দেব উইথ ডাবল কোটেশন। এটা মাথায় রাখতে হবে, ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন যেটা ইউজ করেন কোনো সমস্যা নেই, বাট দেয়া লাগবে। ঠিক আছে, আপনি যদি বলেন যে আমি ডাবল কোটেশন দেবো না, শুধুমাত্র ফাইলের নাম এভাবে রাখবো, তাহলে হবে না, তাহলে আর এটাকে চিনতে পারবেন। এখন এই ফাইলটা আমি যদি এখন রান করি, সে আমাকে ডেটাটা ভিউ করবে, সে কিন্তু এনভায়রনমেন্টে স্টোর করতে পারবে না। স্টোর করার জন্য আমাকে একটা নাম দেয়া লাগবে, যে কি নামে আমি এটাকে এখানে স্টোর করতে চাই। ধরেন আমি এটাকে নাম দিচ্ছি কার প্রাইস, আমি যে কোনো নাম দিতে পারি, কোনো সমস্যা নেই, মানে আমার যেটা চিনতে সুবিধা হয়। সবসময় নেমিং এর সময় কোনো ডেটা সেটকে নাম দেওয়ার সময় মিনিংফুল নাম দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে এন্ড অফ দ্য ডে যে কোনো কেউ এই ডেটা সেট এই কোড দেখলে বুঝতে পারে যে আসলে আপনি কি মিন করতে চাচ্ছেন, কোনটা দিয়ে কেন তৈরি করতেছেন, কাইন্ড অফ লাইক দ্যাট। ওকে, সো সবসময় মিনিংফুল ওয়েতে কোডিং করার চেষ্টা করতে হবে। আর এই কোড গুলোর মধ্যে বিভিন্ন ছোট খাটো খুঁটিনাটি থাকে, বিভিন্ন জিনিস থাকে যেগুলো আপনার কাজ অনেক কমায় দেয়, লাইক হচ্ছে আপনার টাইম সেভ করে, অনেকটা ক্লিন ওয়েতে আপনাকে ইন্টারফেসটা দেয়। সো এখন আমরা এটা যদি রান করি, কিভাবে রান করব, এই যে শর্টকাট কন্ট্রোল এন্টার অর কমান্ড রিটার্ন, যে যেই অপারেটিং সিস্টেম ব্যবহার করেন আপনারা করতে পারবেন। সো এখন আমি এটা রান করার মাধ্যমে দেখেন কোডটা এদিকে দেখাচ্ছে কনসোলে, আর এদিকে এনভায়রনমেন্টে চলে আসছে কিন্তু ডেটা সেট। একটু ছোট করে স্ক্রিনটা, এই যে দেখেন কার প্রাইস নামে একটা ডেটা সেট তৈরি হয়েছে। এখন এটাতে কতটা অবজারভেশন আছে, কতটা ভেরিয়েবলস আছে, সব ডিটেলস সে আপনাকে দেখাবে।
এখন একটা জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে। অনেক সময় এক্সেল ফাইলে হয় কি, আপনার যখন ডেটা হিউজ মানে খুব বড় ডেটা হয়ে যায়, লাইক হচ্ছে আপনার 20 লাখ বা 30 লাখ অবজারভেশনের ডেটা থাকে, ওইগুলা এক্সেল ফাইলে ওপেন করতে গেলে আপনার সমস্যা হয়। ঠিক আছে, এক্সেল এর বিভিন্ন লিমিটেশনস এর কারণে ওই জিনিসগুলো ফাইলটা প্রপারলি ওপেন হয় না অনেক সময়। অনেক সময় কিছু অবজারভেশন মিস আউট হওয়ার চান্স থাকে। কিন্তু আর এর মধ্যে আপনি যত বড় সাইজেরই আপনি ডেটা দেন না কেন, কোনো সমস্যা নেই, সে ইজিলি হ্যান্ডেল করতে পারবে। এখানে আপনি যদি বলেন যে 10 লাখ, 30 লাখ, 40 লাখ, 50 লাখ বা 1 কোটি অবজারভেশন আছে, বা এখানে 10টা ভেরিয়েবলের জায়গায় ধরেন আপনার 200টা 300টা ভেরিয়েবল আছে বা 500টা ভেরিয়েবল আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কিন্তু এক্সেলে করতে গেলে ডেফিনেটলি আপনি এই টাইপের ফাইল ওপেনিং এর সময় সমস্যা পাবেন। আর অ্যানালাইসিস, এক্সপ্লোরেশন, ভিজুয়ালাইজেশন এগুলোর তো প্রশ্ন বাদই দিলাম। সো এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ বলতে পারেন। এখন ডেটা সেট লোড হওয়ার পর আপনি কি দেখতেছেন, অবজারভেশন কতটা, ভেরিয়েবল কতটা। ভেরিয়েবল আর অবজারভেশন এই কনসেপ্ট গুলো কি, এগুলা অবজারভেশন হচ্ছে আপনার ডেটা সেটে কতটা রো আছে, ভেরিয়েবলের নাম বাদে কতটা রো আছে। আর ভেরিয়েবলস মানে হচ্ছে কতটা কলাম আছে। ঠিক আছে, কলাম গুলো হচ্ছে এক একটা ভেরিয়েবল, প্রত্যেকটা রো হচ্ছে এক একটা অবজারভেশন। সো এখানে আমরা কি বুঝতেছি, আমাদের ডেটা সেটে 10,000 অবজারভেশন আছে, 10টা ভেরিয়েবল আছে, মানে 10,000 রো আছে, 10টা কলাম আছে। ওকে, এখন আমরা এই ডেটা সেটটাকে এক্সপ্লোর করব, দেখবো কোথাও কোনো ঝামেলা আছে কিনা, কোনো চেঞ্জেস করা লাগে চেঞ্জ করব। দেখেন এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, আমি একটু প্রশ্ন নিচ্ছি আপনাদের। ফিনান্স এন্ড ব্যাংকিং এর স্টুডেন্ট এসপিএস শিখতে পারবে? হ্যাঁ, ডেফিনেটলি ফিনান্স এবং ব্যাংকিং সেক্টরেও আপনি এসপিএসএস এর ব্যবহার হয় এবং করতেছে মানুষ। লাইক আপনার ডেটা অ্যানালিটিক্স স্কিলের একটা বড় বলা যায় যে পার্সপেক্টিভ হচ্ছে, আপনি যতক্ষণ না স্কিল গেইন করবেন ততক্ষণ আপনার রিয়েল লাইফে আপনার এটা ইমপ্লিমেন্টেশনটা আপনার মানে ভিজুয়ালি দেখতে পারবেন না। কারণ এটা এমন একটা স্কিল, আমরা ডেটা সবসময় অ্যাক্সেস করি, লাইক যারা ফিনান্স বা ব্যাংকিং সেক্টরে আছে তারা তো প্রতিনিয়ত ডেটা মানে অ্যাক্সেস করতেছে। কিন্তু ডিসিশন মেকিং এর যখন বিষয় আসে, যতক্ষণ না আপনার ওই ডেটা স্কিল আপনার মাথার মধ্যে থাকবে ততক্ষণ কিন্তু আপনি ওই ডিসিশন মেকিংটা বা এটাতে কি কি করা পসিবল এই জিনিসটা কিন্তু আর আপনার মাথায় আসবে না। ঠিক আছে, লাইক আপনার মনে করেন যে আপনি এখানে একটা প্রেডিক্টিভ অ্যানালাইসিস করতে পারতেন, এখানে একটা ধরেন ইন্টারেস্টিং ভিজুয়ালাইজেশন ক্রিয়েট করতে পারতেন ফিউচার ট্রেন্ড দেখার জন্য। বা ব্যাংকিং সেক্টরে যদি আমি বলি বা ফিনান্সিয়াল সেক্টরে যদি আমি বলি, বিভিন্ন ধরনের ধরেন ইম্প্যাক্ট পড়ে বিভিন্ন সেক্টরে, লাইক হচ্ছে কোভিড এর কারণে, কোভিড এর আগে কি হয়েছিল, পরে কি হয়েছে, বা কোভিড টাইমে হচ্ছে কি ঘটতেছিল কোনো বিজনেসে বা ফিনান্সে বা ব্যাংকিং সেক্টরে, এই জিনিসগুলাকে অ্যানালাইসিস করা, রিসার্চ করে ডিসিশন মেক করা যে কোভিড এর পরে কি আসলে ভালো কিছু ঘটছে না খারাপ কিছু ঘটছে, তারপরে ট্রেন্ড কোভিড এর আগে কেমন হয়েছে, কোভিড এর পরে ট্রেন্ড গুলা কেমন ছিল। ঠিক আছে, ফিউচার প্রেডিক্ট করা, কোভিড কে কনসিডার করে ফিউচার প্রেডিক্ট করা, বা এই টাইপের আরো যদি কোনো ইনসিডেন্ট ঘটে ইন ফিউচার, ঠিক আছে, এই টাইপের যদি কোনো মহামারী দেখা দেয় তখন সেক্টর এই আপনার করেসপন্ডিং সেক্টরে কেমন ইম্প্যাক্ট করতে পারে। এবার এটা যেই সেক্টরে হন না কেন। তো এটা জাস্ট হচ্ছে এক্সাম্পল দিলাম, তার থেকে আরো বহু ধরনের কাজ আছে। লাইক আপনি যদি মেডিকেল সেক্টরে হয়ে থাকেন বা হচ্ছে ফার্মাসিউটিক্যাল সেক্টরে হয়ে থাকেন, ফার্মাসিউটিক্যালসে তো প্রতিনিয়ত এসপিএসএস আর এর ব্যবহার হয়। যেমন হচ্ছে বিভিন্ন ধরনের ড্রাগ টেস্টিং এর ক্ষেত্রে বা এটার ইম্প্যাক্ট কতটুকু পরে, লাইক হচ্ছে মানে পার্টিসিপেশনসদের উপর। তারপর হচ্ছে আপনার মেডিকেল সেক্টরে যদি আমি বলি, হচ্ছে আপনার বিভিন্ন ধরনের সিমটম দেখে আপনি বলতে পারেন যে আপনার ক্যান্সার হওয়ার প্রবাবিলিটি কেমন। ঠিক আছে, বা হচ্ছে স্পেসিফিক সিমটম দেখে আপনার স্ট্রোক বা হার্ট অ্যাটাকের প্রবাবিলিটি কেমন, এগুলা ডিটেক্ট করা, এগুলো হচ্ছে প্রেডিক্ট করা। ঠিক আছে, তো এই টাইপের বিভিন্ন ধরনের প্রেডিক্টিভ অ্যানালাইসিস করা পসিবল, যেগুলো আপনারা এসপিএসএস এবং আর দিয়ে করতে পারেন। তো এখন আপনি যেই ফিল্ডের হন না কেন, আপনি যখন থিওরিটিক্যাল কনসেপ্টটা আপনার মাইন্ডে গ্রো হবে যে হ্যাঁ এটা দিয়ে এই কাজগুলা করা পসিবল, তখন আপনার মাইন্ডটা এমন ভাবে কাজ করবে যে হ্যাঁ ওকে, এখন আমার কাছে এই টাইপের কিছু ডেটা আছে আমার ফিল্ডের, এতদিন আমি বুঝতাম না যে এই ডেটা দিয়ে কি করা যায়, কিন্তু এখন আমার মাইন্ডে আসতেছে যে ওকে এই ডেটা সেট দিয়ে তো আমি অ্যানালাইসিস করতে পারি, এটা থেকে এই টাইপের ডিসিশন মেক করা যায় যে কে ভালো কে খারাপ, বা হচ্ছে ফিউচারে কার ইম্প্যাক্ট বেশি থাকবে, ফিউচারে কার ইম্প্যাক্ট কম থাকবে। এই টাইপের বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং মানে কনসেপ্ট কিন্তু আপনারা ওইরকম ভাবে জেনারেট করতে পারবেন, যদি ওই
থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা আপনাদের মাথায় থাকে আর কি। তারপর হচ্ছে মেডিকেল ব্যাকগ্রাউন্ডের রিসার্চের কাজে এসপিএসএস, টি টেস্ট, রিগ্রেশন শিখতে চাচ্ছি। জি, এই সবগুলো টপিকে আমাদের কোর্সে কভার করা হয়। Please just conclude the code. How to change the Excel sheet into multiple linear graph. আচ্ছা, এখানে এক্সেল শিট থেকে আপনি মাল্টিপল লিনিয়ার গ্রাফ বলতে আসলে কি বোঝাচ্ছেন এটা একটু স্পেসিফিক ভাবে বলতে হবে। এখানে মাল্টিপল লিনিয়ার গ্রাফ বলতে কি আপনি লাইন চার্ট বোঝাচ্ছেন? যদি হয় তাহলে হ্যাঁ, ডেফিনেটলি আপনি তৈরি করতে পারবেন। আর আপনি যদি মাল্টিপল লিনিয়ার দিয়ে কোনো অ্যানালাইসিসের কথা বোঝান তাহলে ওই টাইপের অ্যানালাইসিস করাও পসিবল। আমরা দেখবো, একটু পরেই দেখবো বিভিন্ন ধরনের অ্যানালাইসিস বলতে আমরা স্পেসিফিকলি মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের একটা এক্সাম্পল দেবো আপনাদেরকে। আর হচ্ছে একটা গ্রাফ বানাবো, সুন্দর লাইন চার্ট বানাবো, ওইটা থেকে দেখে আপনি একটা আইডিয়া পাবেন। আশা করি আপনি এটাই মিট করতেছেন। এই কোর্স করে প্ল্যান, জি ডেফিনেটলি আপনার ফ্রিল্যান্সিং ফিল্ডে আপনার এই কোর্স করে বা আপনি যেই স্কিলে গেইন করেন না কেন ফ্রিল্যান্সিং করতে পারবেন। কিন্তু আমি একটা জিনিস সবসময় বলি, ওটা হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং ফিল্ডে যত ধরনের বেশি মানে যত স্কিল আপনি গেইন করতে পারবেন তত আপনার অ্যাক্সেসিবিলিটি বাড়বে, তত আপনার স্কোপ বাড়বে, আপনার মানুষ আপনার মানে বেশি সার্ভিসেস এর জন্য আপনাকে রিচ করতে পারবে। আর আপনি যদি বলেন এই কোর্সে যা যা শেখানো হয় ওইগুলা দিয়ে কি হবে কিনা, ওগুলা দিয়েও হবে, এমন না যে হবে না, ওইগুলা দিয়েও হবে। আরো যদি বেশি শিখেন তাহলে আরো ভালো। ধরেন আপনি, ফর এক্সাম্পল আমি যদি একটু উদাহরণ দিই, ধরেন আপনি হচ্ছে খুব ভালো বিরিয়ানি বানাতে পারেন, কাচ্চি বিরিয়ানি বানাতে পারেন। এখন কাচ্চি বিরিয়ানি দিয়ে কি আপনি একটা রেস্টুরেন্ট খুলতে পারবেন না? ডেফিনেটলি পারবেন। অনেক রেস্টুরেন্ট আছে যারা শুধু কাচ্চি বিরিয়ানি সেল করতেছে বা বিরিয়ানি সেল করতেছে ইন জেনারেল। এখন আমি যদি বলি যে ভাই আপনি তো বিরিয়ানি ভালো বানাতে পারেন, ঠিক আছে বিরিয়ানি সেল করতে পারেন, করেন, সমস্যা না, পাশাপাশি আপনি নেহারিও একটু সেল করেন, যে নেহারি বানানো শিখে নেহারি সেল করেন, তাহলে কি আপনার কি লস হবে? লস হবে না, কারণ আপনি একটা আলাদা একটা স্কিল গেইন করলেন, ওইটা দিয়েও সার্ভিস প্রোভাইড করেন। সো ফ্রিল্যান্সিং সেক্টরটা এমন যে আপনি যা যা শিখছেন তা দিয়ে তো সার্ভিস প্রোভাইড করতে পারবেন ফর শিওর, পাশাপাশি আরো নতুন নতুন যে জিনিসগুলো শিখবেন ওই জিনিসগুলো আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন। সো ইটস কাইন্ড অফ এ জার্নি। আপনি একটা জিনিস স্টার্ট করলেন, পরবর্তীতে আপনি স্কিল গেইন করতেছেন, ইমপ্লিমেন্ট করতেছেন, স্কিল গেইন করতেছেন, ইমপ্লিমেন্ট করতেছেন, কাইন্ড অফ লাইক দ্যাট। আর সহজ নাকি পাইথন, এটা আপনি শেখা শুরু করতে হবে, তাহলে বুঝতে পারবেন আর সহজ নাকি পাইথন। ডেফিনেটলি মতামতের ভিন্নতা আছে, কিন্তু আর এবং পাইথনের মধ্যে দুইটার কিন্তু আসলে গোল সেটটা কিন্তু একটু ডিফারেন্ট হয়ে যায়। কারণ পাইথনের একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে পাইথন বিভিন্ন ডাইভার্স ফিল্ডের মধ্যে ওইটা কাজ করে। লাইক একজন ওয়েব ডেভেলপারও পাইথন ইউজ করতেছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারও পাইথন ইউজ করতেছে। সো আপনার পাইথনের ব্যবহার লাইক বিভিন্ন জায়গায় হচ্ছে, কিন্তু আর হচ্ছে স্পেসিফিকলি ফর ডেটা অ্যানালিটিক্স। সো ওই পার্সপেক্টিভ থেকে আপনি বলতে পারেন যে এটার একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে আর এ, আপনি যদি ডেটা অ্যানালিটিক্স বা ডেটা সায়েন্স নিয়ে কাজ করেন আর এর একটা বড় অ্যাডভান্টেজ আছে। আর আপনি যদি ডাইভার্স ফিল্ডস নিয়ে কাজ করেন, বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে কাজ করতে চান, তখন লাইক হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টও আপনি কিছু কাজ করতে চান, মেশিন লার্নিং এর ইমপ্লিমেন্টেশন করতে চান বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন জায়গায়, এআই এর ইমপ্লিমেন্টেশন করতে চান, তখন পাইথন ডেফিনেটলি বেটার দেন আর। সো ক্ষেত্র অনুসারে দুইটা দুই রকম। আর এর কমিউনিটি বড় নাকি এসপিএস এর কমিউনিটি বড়? আর এর কমিউনিটি বড়। বিকজ এক্সপিরিয়েন্স ফরেন কান্ট্রিতে মাস্টার সেশন শুরু করা যাবে, ডেফিনেটলি ইনশাআল্লাহ শুরু করতে পারবেন। জিওগ্রাফি এন্ড বায়োমেট্রিক্স, ওকে ওকে। সো আপনারা যে যে ব্যাকগ্রাউন্ডের হন না কেন ইনশাআল্লাহ ইউজ করতে পারবেন। আমি আবার আপনাদের প্রশ্ন নেব একটু পরে। আপনারা প্রশ্ন করতে থাকেন, সমস্যা নেই, আমি আবার প্রশ্ন নেব। আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে। সো এখন হচ্ছে আমরা এই ডেটা সেটটা থেকে একটু এক্সপ্লোর করি। এই ডেটা সেটটাতে, এই যে ডেটা সেটের উপর নামের উপর ক্লিক করলে দেখেন আমাকে কি দেখাচ্ছে সে, এই ডেটা সেটের মধ্যে কি কি ভেরিয়েবল আছে, লাইক এক্সেল এর যে ভিউটা। ওকে, তো এক্সেল এর যে ভিউটা আপনারা ওই ভিউটা কিন্তু এখানে দেখতেছেন, ঠিক আছে? লাইক হচ্ছে আপনার কয়টা ভেরিয়েবল আছে, প্লাস হচ্ছে ভেরিয়েবল গুলোর ভ্যালু গুলো আপনারা দেখতেছেন। এজ ইউজুয়াল ভিউতে এক্সেল আমরা যেভাবে দেখি এভাবে আমরা এখানে দেখতে পারতেছি। সো এটা কিভাবে করলাম, আমি জাস্ট হচ্ছে এখানে নামটাতে ক্লিক করাতে সে আমাকে এই ডেটা ফাইলটা এখানে ওপেন করে দিয়েছে। আমি কোডটা একটু সেভ করে রাখি, আপনাদেরকে কোডটাও প্রোভাইড করা হবে ইনশাআল্লাহ, সমস্যা নেই।
ওকে, এখন দেখেন আমি এই ডেটা সেটটাকে তো এখানে ক্লিক করে এক্সপ্লোর করতে পারতেছি, কিন্তু এই ভিউটা হচ্ছে এক্সেল এর মতো একটা ওয়াইড ভিউ, লাইক হচ্ছে আপনার সব অবজারভেশন ভেরিয়েবল এই টাইপের। আপনি যদি কম্প্যাক্ট ভিউতে ডেটাকে এক্সপ্লোর করতে চান, আপনি কিন্তু এটাকে আরো সহজে করতে পারেন। ওটা হচ্ছে এসটিআর নামে একটা ফাংশন আছে। এই ফাংশনের কাজ হচ্ছে কোনো অবজেক্টের স্ট্রাকচার দেখা। এটা হোয়াট এভার অবজেক্ট ইট ইজ, এটার স্ট্রাকচার দেখার জন্য আমরা এসটিআর ইউজ করি। আমরা হচ্ছে এসটিআর এর মধ্যে যদি কার আন্ডারস্কোর প্রাইস এই ডেটা সেটের নামটা এখানে দিয়ে দিই, তাহলে দেখেন কি হচ্ছে, সে কনসোলের মধ্যে আমাকে দেখাচ্ছে এখানে অবজারভেশন কতটা, ভেরিয়েবল কতটা, হুইচ ইউ ক্যান সি ফ্রম দেয়ার অ্যাজ ওয়েল। কিন্তু এখানে সে হচ্ছে এই ভেরিয়েবলটা টাইপ কি, কয়েকটা এক্সাম্পল, এই ভেরিয়েবলের টাইপ কি, কয়েকটা এক্সাম্পল, প্রত্যেকটা ভেরিয়েবলের নামের পাশে তাদের টাইপ দিয়ে দিছে। সিএইচআর এর মানে কি? সিএইচআর মানে হচ্ছে ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল। ঠিক আছে, ক্যারেক্টার মানে হচ্ছে কাইন্ড অফ টেক্সট। আপনি কাউকে ফেসবুকে মেসেজ পাঠাচ্ছেন বা হচ্ছে কোথাও হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাচ্ছেন, কোনো স্ট্যাটাস দিচ্ছেন, সবগুলোই ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল। ওকে, তারপর হচ্ছে মডেলও ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল। ইয়ার হচ্ছে ইন্ট, আইএনটি মানে হচ্ছে ইন্টেজার বা হচ্ছে পূর্ণ সংখ্যা। ওকে, সো ইয়ার তো ডেফিনেটলি পূর্ণ সংখ্যাই হয়, ডেসিমেলে তো আর ইয়ার হতে পারে না। তারপর হচ্ছে আপনার ইঞ্জিন সাইজটা হচ্ছে নাম লেখা, নাম হচ্ছে নিউমারিক। আলটিমেটলি এটা হচ্ছে কি নিউমারিক, এটাতে পূর্ণ সংখ্যাও থাকতে পারে, এটাতে দশমিকের সংখ্যাও থাকতে পারে। সো কাইন্ড অফ আপনি ইন্টিজারের তুলনায় নিউমারিককে বলতে পারেন অনেকটা ফ্লেক্সিবল, কারণ এটার মধ্যে আপনি যে কোনো ধরনের সংখ্যা রাখতে পারেন। খেয়াল করলে দেখবেন এই যে ইঞ্জিন সাইজের মধ্যে 4.2 যেভাবে আছে, 2 ও কিন্তু আছে। ঠিক আছে, সো 2 কিন্তু ডেফিনেটলি একটা পূর্ণ সংখ্যা। সো এটাতে যে কোনো ধরনের সংখ্যা আপনি রাখতে পারেন ইঞ্জিন মানে নিউমারিক ফরম্যাটে। তারপর এই তো, এখানে বেশি কিছু না, এই টাইপের আরো বিভিন্ন ধরনের ডেটা ফরম্যাটিং আছে যেগুলা আর এর মধ্যে দিয়ে ডিল করা যায়। ঠিক আছে, ইভেন আপনার ডেট টাইপের একটা স্পেসিফিক ডেটা ফরম্যাট আছে যেটা দিয়ে আপনারা বিভিন্ন ধরনের ডেট ক্যালকুলেশন করা পসিবল। বিশেষ করে আপনারা যারা হয়তো ই কমার্স বিজনেস বা হচ্ছে ডেলিভারি সার্ভিস এগুলোর সাথে জড়িত আছেন, তারা এই জিনিসটা হয়তো ফেস করতে পারেন যে একটা অর্ডার প্লেস করার সময় থেকে ডেলিভারি হওয়ার সময় পর্যন্ত এগুলা কিন্তু সার্ভারে স্টোর হয়। ঠিক আছে, ওই ডেটা গুলাকে ইউজ করে আপনার ধরেন কোন ডেলিভারি ম্যান আপনার অর্ডার বেশি ডিলে করতেছে, তারপরে হচ্ছে কোন বছরের কোন সময়টাতে আপনার বেশি দেরি হচ্ছে আপনার অর্ডারের ডেলিভারি করতে, কোন সময়টাতে কম দেরি হচ্ছে, কেন হচ্ছে, এগুলা নিয়ে বিভিন্ন ধরনের রিয়েল লাইফ প্রবলেম লাইক ক্লায়েন্টরা আমাদেরকে জিজ্ঞাসা করতে আসে, লাইক হচ্ছে তাদের বিভিন্ন ধরনের প্রবলেমের সলিউশনের জন্য আসে, যেগুলো আমরা আর দিয়ে এসপিএসএস দিয়ে সলভ করে তাদেরকে প্রোভাইড করি। ঠিক আছে, তাদের প্রশ্ন থাকে সিম্পল যে ভাইয়া আমার কাছে এই টাইপের একটা ডেটা সেট আছে, এখানে হচ্ছে আমার অর্ডার টাইম, ডেট টাইম, কিন্তু শুধু টাইম না, ডেট এবং টাইম দুইটাই, আবার ডেলিভারি ডেট টাইম আছে, তারপরে হচ্ছে কোন ডেলিভারি মানে ডেলিভারিটা দিছে, তার আইডি বা হচ্ছে তার ইন্ডিভিজুয়াল ডিটেলস, তার স্যালারি ট্যালারি ইত্যাদি, তারপর হচ্ছে কোন লোকেশনে ডেলিভারি হচ্ছে, প্রোডাক্টটা কি, কতটুকু পরিমাণে, ওজন কত, কয়টা, কোন ক্যাটাগরির প্রোডাক্ট, হাবিজাবি সব ইনফরমেশন তারা আমাদের কাছে প্রোভাইড করার পর হচ্ছে তাদের প্রশ্ন থাকে সিম্পল যে কোন ডেলিভারি ম্যান আমার বেশি লস করতেছে এই টাইপের। ঠিক আছে, লাইক হচ্ছে কাকে আমরা রাখা উচিত, বা কাকে আমি যদি ছাঁটাই করতে চাই এক দুইজনকে, কাকে ছাঁটাই করা উচিত ফর এক্সাম্পল। অথবা হচ্ছে তাদের এমনও প্রশ্ন থাকে যে বছরের কোন মাসগুলোতে আমার ডেলিভারি ম্যান বেশি লাগবে, এই টাইপের একটা এস্টিমেট দেন, বা ফিউচারে আমার ডেলিভারি ম্যান কয়জন লাগতে পারে, এই টাইপের একটা এস্টিমেট দেন। সো এই টাইপের মানে ইচ্ছা মতো তারা প্রশ্ন করতে পারে। এখন ওই প্রশ্ন আপনাকে বুঝতে হবে, আপনাকে প্ল্যান করতে হবে, ওই প্ল্যানিংটা হচ্ছে শেখা জরুরি। এখন কেউ আপনার বিহাফ থেকে প্ল্যান করে দেবে না, আপনার নিজ থেকেই প্ল্যানটা করা লাগবে। কারণ এন্ড অফ দ্য ডে আপনি এখানে মানে আরেকজনের ইনস্ট্রাকশন ফলো করবেন এই আশায় যদি বসে থাকেন, তাহলে ডেটা অ্যানালিটিক্স শিখে লাইফে বেশি কিছু করতে পারবেন না। হ্যাঁ, হয়তো কিছু কাজ করতে পারবেন, বাট দ্যাটস নট এনাফ টু এক্সেল ইন ইউর লাইফ, ওকে, ইন ইউর ক্যারিয়ার অ্যাজ ওয়েল। সো টেকনিক্যালি আপনাকে এমন মানুষ হওয়া লাগবে যে ডিসিশন মেক করতে পারে। ঠিক আছে, যে হচ্ছে লাইক প্রেসক্রিপশন লিখতে পারে রাদার দেন সে প্রেসক্রিপশন ফলো করা থেকে। ঠিক আছে, আপনি প্রেসক্রিপশন লিখে দিতে হবে, ওষুধ দিতে হবে যে হ্যাঁ এই ওষুধ এই প্রবলেমের সলিউশন, এবং আমি এভাবে এই জিনিসটা সলভ করতেছি, কাইন্ড অফ লাইক দ্যাট। সো আপনারা হচ্ছে এই জন্য হচ্ছে ডেটা অ্যানালিটিক্সটা ওইরকম ভাবে বুঝতে হবে, সিচুয়েশন গুলো, ইচ এন্ড এভরি ডিটেলস। এবং আমাদের কোর্স গুলো আসলে এমন ভাবে ডিজাইন করা থাকে যাতে করে আমরা এই আপনাদেরকে রিয়েল লাইফ প্রবলেম গুলাকে প্রতিনিয়ত আপনাদের সামনে তুলে ধরতে পারি।
কারণ অ্যাটলিস্ট আপনাকে ফিল করতে শিখতে হবে। আপনি মেমোরাইজ থেকে ফিল করা বেশি জরুরি ডেটা অ্যানালিটিক্সে। আপনি যদি ওইরকম ভাবে ফিল করতে পারেন আমাদের এক্সাম্পল গুলোকে রিলেট করে করে, তাহলে আপনার মেমোরাইজেশনে বেশি কষ্ট করা লাগে না। আপনার আস্তে আস্তে ওইগুলো আর এই কোড গুলো তো ধরেন এখানে যে কোডটা দেখতেছেন এটা তো আপনার কম্পিউটারে আছে, তো এটা মুখস্থ করার দরকার কি যে ভাই লাইন বাই লাইন মুখস্থ করতে হবে, না দেখে লিখতে হবে, এই টাইপের কোনো টেনশন নেই। কিন্তু আপনার কোন প্রয়োজনে কোন জিনিসটা করা উচিত ওই ডিসিশনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যেটাই আমরা শেখানোর চেষ্টা করি আর কি। সো ওকে, তো আমরা এখানে হ্যাঁ কেউ কিছু বলতেছেন? ওকে, সো আপনার প্রশ্ন থাকলে করতে পারেন, কোনো সমস্যা নেই, আমরা প্রশ্ন নেবো একটু পরে। আমি প্রশ্নগুলো দেখবো, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি আবার। আচ্ছা, এখন আমরা স্ট্রাকচার দেখলাম। এখন এই স্ট্রাকচার গুলোর বাদেও আরো বিভিন্ন ধরনের লাইক ভেরিয়েবল টাইপ আছে আর এর মধ্যে, যেটা আমি বললাম লাইক ডেট টাইম ভেরিয়েবল, যেটা থেকে কথাটা আসলো। সো আরো আছে লাইক ফ্যাক্টর টাইপের ভেরিয়েবল আছে, যেগুলা দিয়ে আমরা হচ্ছে লাইক একটা ক্যারেক্টার ভেরিয়েবলকে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল আকারে হচ্ছে রিপ্রেজেন্ট করি, আর তখন তাকে ক্যাটাগরিক্যাল আকারে চিনে। তো আমি যদি এই ফুল ডেটা সেটটাকে এট এ গ্ল্যান্স যদি সামারাইজ করে ফেলতে চাই, যে হচ্ছে মানে এক্সপ্লোরেশন পার্সপেক্টিভ থেকে আর কি, ঠিক আছে, ওইটার জন্য আমাকে আর এর একটা বিল্ট ইন ফাংশন আছে যেটা ইউজ করলেই হচ্ছে, ওটা হচ্ছে সামারি। সামারি এর মধ্যে আমি যদি আমার ডেটা সেটের নাম দিয়ে দিই কার প্রাইস এবং রান করি, তাহলে দেখেন কি হচ্ছে, সে আমাকে প্রত্যেকটা ভেরিয়েবল, ইচ এন্ড এভরি ভেরিয়েবলের একটা সামারি স্ট্যাটিস্টিক দিয়ে দিচ্ছে, লাইক ব্র্যান্ডের, মডেলের, ইয়ারের, ইঞ্জিন সাইজের। কিন্তু এখানে একটা ঝামেলা হচ্ছে কি, এই লাইক ক্যারেক্টার যে ভেরিয়েবল গুলা ছিল, লাইক হচ্ছে ব্র্যান্ড, মডেল, এগুলো ক্যারেক্টার ভেরিয়েবল ছিল, তাদের জন্য সে ভালো করে সামারিটা দিতে পারতেছে না। সে জাস্ট হচ্ছে ভেরিয়েবলের টাইপ উল্লেখ করতেছে যে ভাইয়া এটা একটা ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল, এর বেশি আমি এখানে সামারি ড্র করতে পারতেছি না, লাইক দ্যাট। বাট সে নিউমারিক বা হচ্ছে ইন্টিজার ভেরিয়েবল গুলার ওইগুলার ক্ষেত্রে সে কিন্তু অনেক ইনসাইট দিচ্ছে। আমরা একটু পরে যাচ্ছি কি কি ইনসাইট গুলা থেকে আমরা দেখতেছি। এখন ক্যারেক্টার টাইপের ভেরিয়েবলের ক্ষেত্রে আপনি যে সমস্যাটার সম্মুখীন হচ্ছেন, লাইক হচ্ছে আপনার ওকে, সো যে সমস্যাটা এখন আমরা ক্যারেক্টার টাইপের ভেরিয়েবলের জন্য আমরা দেখতেছি, এটা কি হচ্ছে, লাইক সে এটাকে পরিচিত হতে পারতেছে না। এখন এটা করার জন্য আমি একটু আগে যেটা বললাম যে ফ্যাক্টর টাইপের একটা ভেরিয়েবল আছে ক্যাটাগরিক্যাল, যেটা দিয়েও হচ্ছে আমরা লাইক ভেরিয়েবলটাকে লাইক ক্যাটাগরিক্যাল বানাইতে পারি ফ্যাক্টর দিয়ে। তো এখন ক্যাটাগরিক্যাল ফ্যাক্টর দিয়ে বানানোর জন্য আমরা বিভিন্ন ধরনের ফাংশন আছে, তার মধ্যে দেখেন আর এর খুব সুন্দর একটা মানে লাইব্রেরি আছে ডেটা প্রি প্রসেসিং এর জন্য, যেটা হাইলি ইউজফুল একটা লাইব্রেরি, ওইটাকে বলা হয়েছে ডিপ্লায়ার। এবং এই লাইব্রেরি বা এটার যে প্যারেন্ট প্যাকেজ, এটা যদি আপনারা ইনস্টল করতে চান, এটা খুব সহজে করতে পারবেন। আপনারা হচ্ছে ইনস্টল করার জন্য প্যাকেজে যাবেন, ইনস্টল বাটনে ক্লিক করবেন। আপনার ডিপ্লয়ারও ইনস্টল করা লাগবে না, আরেকটা প্যাকেজের নাম বলে দিচ্ছি, ওইটার আন্ডারে, ওইটা একটা প্যারেন্ট প্যাকেজ, ওইটার আন্ডারে ছোট ছোট অনেক প্যাকেজ থাকে, সো একটা ইনস্টল করলে সব হয়ে যায় প্রায়। ওকে, আমরা এখন জাস্ট ওইটা কল করবো, কারণ আমরা আজকে ডাটা ভিজুয়ালাইজেশনও দেখার চেষ্টা করব, সো আমাদের দুইটাই লাগবে, ক্লিনিংও লাগবে, ভিজুয়ালাইজেশনও লাগবে। সো টাইডিভার্স এটা হচ্ছে এই প্যাকেজটার নাম। এটা লিখে আপনি যদি ইনস্টলে ক্লিক করেন ইনস্টল হয়ে যাবে। যেহেতু আমার কম্পিউটারে ইনস্টল করা আছে, আমি আর এটা ইনস্টল সেপারেটলি করতেছি না। একবার ইনস্টল হয়ে গেলে পরবর্তীতে এটা ইনস্টল করা আপনার লাগবে না। পরবর্তীতে জাস্ট সিম্পলি আপনি আর আর স্টুডিও ওপেন করবেন, ওপেন করে জাস্ট লিখতে হবে লাইব্রেরি, লিখে টাইডিভার্স লিখলে আপনার, এবং এটা যদি রান করেন তাহলে দেখবেন টাইডিভার্স প্যাকেজের আন্ডারে যত প্যাকেজ আছে, সাব প্যাকেজ আছে, সব চলে আসছে। এই যে দেখেন এখানে ডিপ্লয়ারের যে কথাটা বললাম ডেটা প্রি প্রসেসিং এর, এটাও আসছে। ডেটা ভিজুয়ালাইজেশন আমরা যেটা দিয়ে করব লাইক ggplot2, এটাও চলে আসছে। লুপ রিডেট হচ্ছে একটু আগে আমরা যে ডেট টাইমের কথা বলছিলাম, ওই প্যাকেজটাও চলে আসছে। সো কাইন্ড অফ আপনার মেজরিটি টাস্ক কভার করার মতো একটা প্যাকেজ হচ্ছে লাইব্রেরি টাইডিভার্স। তারপর হচ্ছে স্ট্রিঙ্গার, এটা দিয়ে আপনার যদি ক্যারেক্টার টাইপের কোনো কাজ করা লাগে, লাইক হচ্ছে অনেক সময় আরেকটা রিয়েল লাইফ সিচুয়েশন নিয়ে আপনাদেরকে একটু বলি। সো অনেক সময় থাকে কি আপনার হচ্ছে, ওই যে আমরা ফেসবুকে বা বিভিন্ন জায়গায় আমরা কি করি, কমেন্ট করি বিভিন্ন সময়, বা হচ্ছে স্ট্যাটাস দিই। সো ওই স্ট্যাটাস এবং কমেন্ট গুলা নর্মালি কি হয়, এগুলো হচ্ছে টেক্সট ফরম্যাটে সার্ভারে স্টোর করা থাকে। সো ফেসবুক কি করে, এগুলোর মধ্যে থেকে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করে। তার মধ্যে খুব কমন একটা অ্যানালাইসিস হচ্ছে লাইক ফ্রিকোয়েন্সি দেখা, ওয়ার্ড ক্লাউড দেখা, মানে যদি ভিজুয়ালি দেখা লাগে আর কি, তাদের তো ভিজুয়ালি তারা দেখে না, তাদের সিস্টেমে ওইরকম ভাবে ডেভেলপ করা। তারা ব্যাকগ্রাউন্ডে আপনার ফুল টেক্সটটাকে
ব্রেক ডাউন করে ছোট ছোট মানে বলা যায় যে এন গ্রাম ক্রিয়েট করে। লাইক হচ্ছে কোন শব্দটা কতবার আসছে, ওইটার মধ্যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি শব্দ কোনটা, হচ্ছে হাইয়েস্ট ইম্পর্টেন্ট এর শব্দ কোনটা, ওই জিনিসগুলোকে আইডেন্টিফাই করে ফ্রিকোয়েন্সি দেখে দেখে সে বুঝতে পারে যে আপনার ইন্টারেস্ট এখন এই দিকে। পরবর্তীতে দেখবেন যে এই রিলেটেড অ্যাড সে আপনাকে দেখাচ্ছে, এই রিলেটেড সার্ভিসেস এর অফার সে আপনার সামনে তুলে ধরতেছে, লাইক বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট গুলো আপনার সামনে চলে আসতেছে। সো সে আপনার প্রত্যেকটা ট্যাক্স এরকম ভাবে ব্রেকডাউন করে করে লাইক হচ্ছে ফলো করে। সো আপনি এই স্ট্রিঙ্গার যে প্যাকেজটার কথা দেখলেন একটু আগে, এই স্ট্রিঙ্গার দিয়েও আপনি এই টাইপের লাইক শব্দ বা সেন্টেন্স, এগুলাকে আপনার সেন্টেন্স থেকে শব্দগুলোকে আলাদা করতে পারবেন, অ্যানগ্রাম ক্রিয়েট করতে পারবেন, বিভিন্ন ধরনের ভিজুয়ালাইজেশন ক্রিয়েট করতে পারবেন। ওকে, সো ওয়ার্ড ক্লাউড থেকে। আর রিয়েল লাইফ এক্সাম্পল আরেকটা যদি দেই, অনেক সময় থাকে ওই যে বিভিন্ন নেতা আপনার ভাষণ দেয়, ঠিক আছে, অনেক বড় একটা টেক্সট থাকে। নর্মালি হয় কি, আপনার যখন আধা ঘন্টা একজন মানুষ কথা বলবে, এটাকে সম্পূর্ণটা যদি আপনি একটা টেক্সট ফরম্যাটে নিয়ে আসেন, অনেক বড় একটা টেক্সট বা ওয়ার্ড ফাইল ক্রিয়েট করতে পারেন, যেটার মধ্যে অনেকগুলা লেখা থাকবে। সো অ্যাজ এ রিসার্চার আপনি যদি এটা থেকে ডিসিশন মেক করতে চান যে আসলে সে কেমন টাইপের ভাষণ দিছে, এখন আপনি কি আধা ঘন্টার সম্পূর্ণ ভাষণ মনোযোগ দিয়ে আবার শুনবেন? এটা আধা ঘন্টা এক্সাম্পল বললাম, রিয়েল লাইফে আধা ঘন্টা নাও হতে পারে। ধরেন একটা ধরেন একটা দলের মাল্টিপল নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় সেমিনার করতেছে, প্রত্যেকে এক একটা ভাষণ দিচ্ছে। এটার আপনার একটা মাস্টার ওয়ার্ড ফাইলের মধ্যে আপনার প্রত্যেক নেতা কর্মীর ভাষণের স্টোরেজ করে রাখছেন। তো ওভারঅল এই ওয়ার্ড ফাইলটা কত হবে? এটা হবে আপনার মনে করেন যে 4 ঘন্টা 5 ঘন্টার মতো লেকচারের বা ভাষণের ওয়ার্ড ফাইল। এখন এইটা থেকে এই নেতা কর্মীদের মোটিভ সম্পর্কে যদি আপনার জানা লাগে, তাই হচ্ছে তারা কি পজিটিভ, না তারা নেগেটিভ সেন্সে কথা বলে, না হচ্ছে তারা আসলে কোন জিনিসগুলোতে বেশি ফোকাস করতেছে, তারা কি উন্নয়ন চায়, না হচ্ছে তারা আসলে উস্কানি দিতে চায়, কি চায় তারা, ঠিক আছে, ওই স্পেসিফিক খুঁটিনাটি গুলো এক্সপ্লোর করার জন্য আমরা হচ্ছে গিয়ে এই টেক্সট অ্যানালাইসিস করে আমরা এগুলা থেকে স্পেসিফিক ইনসাইট নিয়ে আসতে পারি। ইভেন হচ্ছে আপনি বলতে পারবেন যে ওই লোকটার মোটিভ কি, আসলে সে কোন টোনে কথা বলতেছে, তার মেজরিটি শব্দগুলা বা হচ্ছে মেজরিটি কথাগুলা কি আদৌ সে পজিটিভ সেন্সের কথা বলে, না হচ্ছে নেগেটিভ, অথবা আরো স্পেসিফিকলি বললে সে কি আসলে ভয় দেখানোর মতো, মানে রাগান্বিত স্বরে, মানে রাগান্বিত হওয়ার মতো কথা বলে, না হচ্ছে লাইক পিসফুল কথাবার্তা বলে, ঠিক আছে। এই টাইপের বিহেভিয়ারাল সেন্টিমেন্ট অ্যানালাইসিসও কিন্তু এইসব সফটওয়্যার দিয়ে আমরা ইজিলি করতে পারি। ওকে, চলেন আবার আমরা আর এর মধ্যে যাই। আচ্ছা, হ্যাঁ, নোমান ভাই, আপনি একটু টাইম নেন, আমরা পরে আবার আরে যাচ্ছি। জি ভাই, আপনার মিউট করেন, নোমান ভাই। সরি, এখন শোনা যাচ্ছে ভাই? জি জি, শোনা যাচ্ছে। সরি, আমি একটু একটু রিসার্চের এই নিয়ে একটু ঢুকলাম আর কি, পরে আবার শিওর তারা শিওর নিয়ে একটু শিওর। অ্যালাইন করতে পারে যে আসলে কোথায় ডাটা অ্যানালিসিস গুলো করবো। আচ্ছা, আমি আর পরিচয় দেওয়ার আগে একটু স্ক্রিনটা শেয়ার করে নিই। শেয়ার, ঠিক আছে। সাইটসে যাই, সাইটস। ওকে, আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে আব্দুল্লাহ আল নোমান। আমি হচ্ছে ডেটা সলিউশন 360 তে এখন আছি হেড অফ লার্নিং ম্যানেজমেন্ট এন্ড অপারেশনস এ। আর এর আগে আমি মেনলি আমি মূলত পাবলিক হেলথ প্রফেশনাল বলতেই পছন্দ করি নিজেকে। আমি একজন পাবলিক হেলথ প্রফেশনাল, রিসার্চের কাজে অনেক বছর ছিলাম, প্রায় 4-5 বছর ধরে। যদিও মজার কথা হচ্ছে যে আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি বায়োটেকনোলজির, ঠিক আছে। আমি 20 সালে গ্রাজুয়েশন শেষ করি। 20 সালে বলতে 20-এর ধরেন 19 ডিসেম্বরে শেষ হয় আর কি। শেষ হওয়ার পরে 20 সালে যখন কোভিড এর টাইমটা, ওই টাইমে আমি দেখলাম যে আসলে আমাদের দেশে কোন জিনিসটা বেশি দরকার। যে আমি ধরেন রিসার্চে জয়েন করবো, সেটা তো মানে একটা প্ল্যান ছিল বায়োটেকনোলজি স্টুডেন্ট হিসেবে অ্যাপ্লাইড সাবজেক্ট। তো আমি দেখলাম যে ওই টাইমে আসলে আমার দেশের জন্য যতটা না বেশি ট্রিটমেন্ট ফোকাস হওয়া দরকার, তার চেয়ে অনেক বেশি প্রিভেনশনে ফোকাস হওয়া দরকার। তো এই কাজটা করে হচ্ছে পাবলিক হেলথের লোকজন। আমি দেখলাম যে তারা অনেক বেশি প্রিভেনশনে, যে ডাক্তারের কাছে আপনার যাওয়ার দরকার নেই। তো তখন থেকে আমি আসলে আমার রিসার্চ ইন্টারেস্ট এখানে গ্রো করে। তো এইগুলো হচ্ছে আমার কি বলে ক্যারিয়ার। আমার এখান থেকে আছে, আমি ডেটা সলিউশনে আমি এই এখানে জয়েন করার আগে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এন্ড পলিটিক্যাল সায়েন্সে ওভারসিজ কনসালটেন্ট হিসেবে ছিলাম। এটার কাজটা যশোরে হয়েছে, এটা পাবলিক হেলথে, যে আমাদের দেশে যারা ফর্মাল এবং ইনফর্মাল হেলথ কেয়ার বলে, আর যারা হচ্ছে আপনার ওই এমবিবিএস ডাক্তার বা এই রিলেভেন্ট একাডেমিক ডিগ্রি আছে তারা, আর হচ্ছে ইনফর্মাল কেয়ার যারা ধরেন ফার্মাসি ভিলেজ ডক্টর, তাদের সেবার মানের গুণগত ডিফারেন্স আছে কিনা, এটাতে একটা মানে রিসার্চ হয়েছে বাংলাদেশে, ওটাতে কাজ করছি। তার আগে আমি নেপালে কিছুদিন ছিলাম।
ইয়াং প্রফেশনাল হিসেবে। ওখানে আমি রিপ্রোডাক্টিভ হেলথ এডুকেশনে ছিলাম, বিএলআরআই কাজ করছি, বাংলাদেশ লাইভস্টক, এগুলা যে। তো কিছু পাবলিকেশন আমার আছে আর কি। আহ, এখানে মোটামুটি কিছু কাজ করেছি আমি, এই 8-10টার মতো আছে। আচ্ছা, তার আগে আমি একটু এই জিনিসগুলা তো বললাম, আমি মোটামুটি এগুলো নিয়ে আরো কথা বলবো। আমি একটু একটা জিনিস যেটা জানতে চাচ্ছি, আমি ওয়েট করতেছিলাম যে আসলে আপনারা একটু মেসেজে কি লিখবেন যে আসলে আপনারা এই কোর্সে কেন ভর্তি হয়েছেন, যে স্পেসিস একেবারে আপনারা জানেন না এরকম কয়জন আছেন, তারপরে যারা স্পেসিস কিছু জানেন, অ্যাডভান্স অ্যানালাইসিস যেগুলো নাইমুল ভাই শিখাবে, রিগ্রেশন, টাইম সিরিজ অ্যানালাইসিস, বা অনেকে তো স্পেসিস দিয়ে অ্যানালাইসিস করেন আর দিয়ে অ্যানালাইসিস করতে পারেন না, সেটা জানার জন্য। অথবা এমন অনেকেই আছেন যারা হচ্ছে হয়তো চিন্তা করছেন যে আমি ডেটা অ্যানালাইসিস পার্টটুকু হয়তো মোটামুটি জানি, আর একটু কি বলে একটু শানিত করলাম, আর সেই সাথে আমাদের যেহেতু একটা নতুন আমরা মডিউল যুক্ত করেছি, যে কিভাবে আপনার একটা আইডিয়া থেকে আপনি পাবলিকেশন পর্যন্ত যাবেন আর কি। ঠিক আছে? তো এই জিনিসগুলো আমি একটু কয়েকজন একটু মেসেজে লিখবেন, তাহলে আমি একটু কথা বলতে সুবিধা হতো আর কি। যে কয়জন হয়তো, বা এটাও কেন হইতে পারে যে তারা এই পাবলিকেশন করবেন সেই জন্য আসছেন, যে না আমি ডেটা অ্যানালাইসিস জানি, আমি কিছু পাবলিকেশনের কাজ টাজ করবো আর কি। যেমন আমি একটা অলরেডি পোল দিয়েছিলাম ওইখানেই, আপনারা অনেকে বলেছেন পাবলিকেশন আছে, সরি কিছু মানুষ বলেছেন, ম্যাক্সিমাম বলেছেন নাই। তো এই প্ল্যান থেকে কি কেউ আসছেন যে একটা পাবলিকেশন হবে, অথবা কি বলে ওই এই 5 মাস শেষ হওয়ার পরে একটা আমার পেপার তৈরি হয়ে যাবে, বা এরকম কিছু? আচ্ছা, এই কোশ্চেনটা কেন করলাম সেটা আপনাদের একটু শেয়ার করি। খুবই একটা মজার একটা বিষয় আর কি। আহ, এই যে দেখেন, এটা হলো একজন মানে কোয়েশ্চেন করছিল আর কি। আহ, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এখানে নামটা আমি হাইড করে আছি, মানে পার্সোনাল কি বলে ইনফরমেশন আমি ব্রিচ করি নাই, কি বলে ওই তার পার্সোনাল ইনফরমেশন, বাট এই টেক্সটটা আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য যে আসলে আমাদের জানার ঘাটতিটা কতটুকু। একজন আমাদেরকে কোয়েশ্চেন করতেছে যে আমি এই কোর্সটা করতেছি, আমি 5 মাস পরে কি একটা রিসার্চ পেপার পাবো? তারপরে আমাদের একজন বললো যে না, আপনাকে হয়তো গাইড করা হবে আপনি পাবলিকেশন করার জন্য। তখন সে বলতেছে প্রফেসর লাগবে না। মানে আমাদের আসলে জানার বিষয়টা কতটাই, আমরা দেখেন আমাদের বাংলাদেশের রিসার্চ কালচার বা এই সিচুয়েশনটা কেমন ভাবে তৈরি করে দেওয়া আছে বা আমরা করে রাখছি, আমরা ধরে নেই যে আমার হয়তো এমন একজন কি বলে আহ, লাগবে আর কি, যারা ছাড়া আমি হচ্ছে এই আহ, একটা পেপার পাবলিকেশন করতে পারবো না। অথচ বিষয়টা কিন্তু এমন না। আপনি যদি প্রসেসটা জানেন, পুরো প্রসেসটা, এবং অবশ্যই মেন্টরিং তো দরকারই আর কি, বাট যদিও আপনি প্রসেসটা জানেন, আপনি কিন্তু কষ্ট করে 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 কিন্তু আলটিমেটলি একটা পাবলিকেশন করতে পারবেন, যদি কেউ মানে পাবলিকেশনের ইচ্ছা থাকে আর কি। ঠিক আছে? এবং সেই স্টেপ গুলো আপনার মানে জানা লাগবে যে আসলে কি কি স্টেপ আছে। যেমন আমি আপনাদের জন্য একটা হালকা একটু জাস্ট একটা পাওয়ার পয়েন্ট স্লাইড একটু শেয়ার করি আর কি, যে দেখানোর জন্য। ধরেন এই যে দেখেন, একটা পাবলিকেশন আমি করব, আহ, বা একটা রিসার্চ পেপার করব আর কি, বা রিসার্চই করবো, গবেষণা করবো, পাবলিকেশন করি আর না করি, সেটা কতগুলা স্টেপ আছে দেখেন। ফার্স্টে আপনাকে একটা রিসার্চ আইডিয়া আইডেন্টিফাই করতে হবে, এর আন্ডারে এতগুলা কাজ। এরপরে আপনার লিটারেচার রিভিউ করতে হবে, এর আন্ডারে এই এই কাজগুলো করতে হবে। এরপরে আপনার হাইপোথেসিস ডেভেলপ করতে হবে। ঠিক আছে? যে আমি আহ, মানে যে কাজটা করব, এটা আমি কি বলে এটা কি সত্য নাকি অসত্য, বা এরকম টেস্টিং করি আমরা। এগুলো নিয়ে হয়তো নাইম ভাই অনেক কথা বলবে, হাইপোথেসিস নিয়ে। তারপর আপনাকে ডিজাইন করতে হবে যে আপনি কিভাবে ডেটা কালেক্ট করবেন, কারা পার্টিসিপেন্ট হবে, তারপর কত বড় স্যাম্পল সাইজ নেবেন, কোন এলাকা থেকে করবেন, টার্গেটেড এরিয়া কোথায়। তারপর 5 নাম্বার গিয়ে ডেটা কালেকশন করবেন, এরপর ডেটা অ্যানালাইসিস করবেন, যেটা আমাদের এই কোর্সের একটা মানে সবচেয়ে বড় পার্ট আর কি। এবং আহ, আমাদের ম্যাক্সিমামই আমাদের বলা যে বাংলাদেশ একটা কি বলে যে ফিয়ার ফ্যাক্টর কাইন্ড অফ, যে এই জিনিসটা আমরা পারি না, যেটার জন্য আপনারা হয়তো মূলত ভর্তি। এরপর রিসার্চ পেপার আপনি লিখে ফেললেন, দেখেন 7 নাম্বার স্টেপে গেল। এরপরে আহ গিয়ে আপনার দেখেন মজার বিষয়, এই পর্যন্ত অনেকেই জানেন বা করে ফেলেন আর কি। এবং এই স্টেপে এসে প্রচুর লোকজন আটকে যায়। সেটা কি? সিলেক্টিং দ্য রাইট জার্নাল, বা একটা জার্নাল আমি সিলেক্ট করবো আমার আর্টিকেলের জন্য। এরপরে আপনি সিলেক্ট করে ফেলেন, ওকে জার্নাল আমি খুঁজে পেয়ে গেলাম গুগল সার্চ করে। আপনার এরপরে আপনি সাবমিশন করলেন, এবং এখানে সাবমিট করার পরে দেখেন পিয়ার রিভিউ প্রসেস। এই যে দেখেন, আমি কিন্তু আপনার দেখি হোয়াটসঅ্যাপে কি লিখলাম। আচ্ছা, হোয়াটসঅ্যাপে মানে আমি কোয়েশ্চেনটা করা আমার একটু ভুল হয়েছে। আমার এখানে বরং করা দরকার ছিল কার কার পিয়ার রিভিউ পাবলিকেশন আছে। পাবলিকেশন অনেকেরই আছে, বুঝতে পারছেন, কিন্তু সেটা পিয়ার রিভিউড কিনা এটা একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। কারণ
আমরা একটা টার্ম ইউজ করি, যারা আমি দেখছি অলরেডি পাবলিকেশনে আছে তারা হয়তো অনেকে জিনিসটা জানেন, প্রেডাটরি জার্নাল। এই প্রেডাটরি জার্নাল গুলাকে আমরা সোজা ভাষায় বলি যে ভুয়া জার্নাল। ওদের কাজ কি, যে আপনি একটা কাজ করলেন যা ইচ্ছা তাই, আপনি কোনো মেথোডোলজি স্ট্রিক্টলি ফলো করলেন না, আমরা বাংলাদেশে যে কালচারটা খুব হয় না। আপনি ভালোভাবে ডেটা অ্যানালাইসিস করলেন না, প্রেজেন্টেশনটা করলেন না, আপনি মোটামুটি একটা কি বলে ওই অ্যাসাইনমেন্টের মতো কাইন্ড অফ, বা কোনো মতে আমাদের বাংলাদেশের থিসিস যেগুলো যেগুলো আপনারাও জানেন যাদের পাবলিকেশন আছে, তারা করে হচ্ছে ওই জার্নালে আপনি সাবমিট করবেন, কিছু টাকা পয়সা দেবেন, আবার কোনো কোনো জায়গায় না দিলেও চলে, আপনার পেপারটা পাবলিশ হয়ে যাবে দেখবেন উইদিন 1 থেকে 2 সপ্তাহ। বাট আপনি যদি একটা পিয়ার রিভিউ পাবলিকেশন করতে চান এবং মোটামুটি একটা ভালো পাবলিশার্সে বা জার্নালে, আপনার 2 থেকে 6 মাস এবং কোন কোন ক্ষেত্রে বছর লেগে যাবে। ঠিক আছে, এই জিনিসটা জানাটা একটা গুরুত্বপূর্ণ আপনার স্টেজ। তারপর দেখেন ওইটা করার পর আপনি সাবমিশন করলেন, এবং পোস্ট সাবমিশন পাবলিকেশনের ক্ষেত্রে অনেক ব্যাপার আছে। আপনি যখন এই যে পিয়ার রিভিউতে চলে যাবে, আর্টিকেলে আপনাকে ফিডব্যাক দিবে। কারণ আপনি আপনার আর্টিকেলটা সাবমিট করে দিলেন, তখন আপনার পিয়ার রিভিউটা আসলে কি, আমি একটু সংক্ষিপ্ত ভাবে বলার চেষ্টা করি। পিয়ার রিভিউ মানে হচ্ছে, পিয়ার মানে হচ্ছে আপনার সমগোত্রীয়, অর্থাৎ আপনি যেমন রিসার্চার, যেহেতু আপনি একটা আর্টিকেল লিখতেছেন, এরকম আপনার এই কাজটা আরো কয়েকজন রিসার্চাররা কি বলে ইভালুয়েট করবে যে এই আর্টিকেলটা আমার ওই জার্নালের জন্য সুটেবল কিনা, আমি পাবলিশ করার যোগ্য কিনা। ঠিক আছে, এটা হলো পিয়ার রিভিউ। এবং সেই রিভিউয়াররা কাজ করার পরে বা ফিডব্যাক দেয় আর কি আপনাকে, যে বেশ 3টা ডিসিশন নর্মালি হয়। একটাকে বলে হচ্ছে রিজেক্ট, যে আপনার পেপারটা একেবারে গ্রহণযোগ্য না, বাদ। আর একটা সেকেন্ড হতে পারে যে সেকেন্ড অপশন, যে রিভিশন, আপনাকে কিছু কমেন্টস করবে যে তুমি এই কমেন্টস গুলো অ্যাড্রেস করো, এইগুলো যদি তুমি অ্যাড্রেস করতে পারো তাহলে তোমার পেপারটা আমরা কনসিডার করতে পারি, অথবা অ্যাকসেপ্টেন্স। ঠিক আছে, এবং মজার বিষয় রিভিশন, এই যে আমি যে বললাম এই যে রিভিশন যে হবে, সেটা যে একবার হবে তা নয়, কয়েকবার রিভিশন হতে পারে, 3-4, আমরা বলি রাউন্ড অফ রিভিশন, 3-4 রাউন্ড রিভিশন হতে পারে। ফার্স্টে আপনাকে দেবে মেজর রিভিশন, মানে দেখা গেলো 10টা বড় বড় কমেন্ট দিয়ে দিল, আপনার ম্যাথোডোলজিক্যাল ফল্ট দিল, ডেটা অ্যানালাইসিস এর ফল্টস দিল, এগুলো আপনি অ্যাড্রেস করবেন, অ্যাড্রেস করে দিয়ে দিলেন। এরপর সে বলবো এখনো আমি ওই রিভিউয়ারের কাছে, সেম রিভিউয়ারের কাছেই আবার পাঠাবে, তারা দেখে বলবে যে না এখনো এখনো কিছু সমস্যা আছে, আবার পাঠাবে, এরপরে দিলেন আবার পাঠাইতে পারে। এবং সবচেয়ে মজার ব্যাপার, আপনার কাছে জন্ম হবে সব কমন অ্যাড্রেসড, তারপরেও কিন্তু পেপার রিজেক্ট হতে পারে। ঠিক আছে, এটা হলো পিয়ার রিভিউ প্রসেস, যেটা আমরা অনেকে জানি না, এবং এইখানে এসে অনেকে আটকে যায়, যে তারা ভাবে যে একটা আর্টিকেলের মানে হতাশ হয়ে যায় আর কি। কিন্তু এটা হলো কি বলে একটা নেসেসারি স্টেপ এবং কাইন্ড অফ ইউনিভার্সাল স্টেজ, ঠিক আছে, স্টেপ আর কি, যে সবাই এটার মধ্যে দিয়ে এই প্রসেস সবাই গেছে, যে আমাদের কোনো কোনো আর্টিকেল 8-10 বার আপনার রিজেক্ট হয়েছে। এখন আপনারা বলতে পারেন তাইলে ভাই আপনি মনে হয় রাইট জার্নাল সিলেক্ট করতে পারেন নাই, বাট ইটস নো, এই বিষয়টা এমন না যে আমরা যদিও বলতেছি যে রাইট জার্নাল সিলেকশন আপনাদেরকে শেখাবো বা বোঝাবো, কিন্তু আসলে দেখেন এইগুলো আসলে কি, আমরা একটা কথা বলি এটা বলে সাবজেক্টিভ। কারণ আমার যে রিভিউয়ার যারা আছে ওরা তো মানুষ। এখন সেই লোক যে রিভিউয়ার, সে যে কোনো কারণে আপনার নর্মাল জার্নালেই আপনি পাঠাইলেন, কিন্তু সে ভালো রিভিউয়ারের কাছে কি বলে পাঠাইলো, বা সেই লোকের যে কোনো কারণে মনে হইতেই পারে যে এই আর্টিকেলটা সুটেবল না। এখন আপনি যদি মনে করেন যে না আসলে আমার আর্টিকেলটা ওই জার্নাল না আরো নিচু জার্নালে দিতে হবে, এমন কিন্তু না। এমন হইতে পারে যে অনেক লোয়ার কোয়ালিটি, মানে লোয়ার ইন সেন্স অফ কিছু ম্যাট্রিক্স আছে যেগুলো নিয়ে আমরা কথা বলবো, ইম্প্যাক্ট ফ্যাক্টর আপনারা অনেকে নাম শুনছেন হয়তো, তারপর হচ্ছে কি বলে এটাকে সাইজ স্কোর আছে, এরকম বেশ কিছু ম্যাট্রিক্স আছে আর কি। তো সেইগুলোর বেসিসে আমরা যদি বলি যে একটু তুলনামূলক দুর্বল জার্নাল, তারতে আপনি অনেক সময় ভালো জার্নালে পাবলিশ মানে কি বলে সাবমিট করলে হয়তো পাবলিকেশন অ্যাকসেপ্টেড হয়ে যেতে পারে, ডিপেন্ডস করে আর কি। তো অনেকগুলা স্টেজ, এই যে দেখেন আমরা টোটাল মোটাটি এখানে 12টা স্টেজ দেখাইলো, এরকমই ধরেন কম বেশি একটু হবে আর কি, আর 10টা স্টেজে আপনাকে যেতে হবে। তারপরে কি আপনার একটা পাবলিকেশন করতে হবে, আপনাকে ভালোভাবে লেখা লেখা জানতে হবে, কত কিছু দেখেন কতগুলো স্টেজ পার করে বলে। তো এই সবগুলো প্রসেস নিয়ে আমরা আমাদের এই কি বলে এটাতে কথা বলবো আর কি, আমাদের যে কোর্স আছে। যদি এটা একটা ছোট মডিউল আর কি, পার্ট অফ, যেহেতু এটা মূলত আমরা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস আমরা ফোকাস করতেছি, যেটা আমাদের নাইম ভাই শেখাবে। বাট আমরা মোটামুটি এই জিনিসগুলো রাখবো ইনশাল্লাহ, এবং আমরা চেষ্টা করবো, মানে আমি কনফিডেন্টলি বলতে পারি, দেখেন যে শুরুতে যেটা নিয়ে কথা বলতেছিলাম, যে এই এই কোর্স শেষ করার পর আপনার কোনো পেপার হবে না, কিন্তু আপনার যদি কোনো আইডিয়া থাকে, আপনি যদি স্মার্ট হন, আমরা ইনশাল্লাহ আপনাকে ওই প্রসেসটাতে গাইড করব। তারপরে হচ্ছে এবং আপনি মানে পাবলিকেশন হয়তো করতে পারবেন, যেটা নাইম ভাই বলতেছিল যে আপনাকে মানে আপনি যদি ওয়েট করেন যে আমি আরেকজনের প্রেসক্রিপশনে আমি কি বলে লিখে দেবো আর সেই
ওষুধ একজন সুস্থ হয়ে যাবে বিষয়টা এমন না। আপনাকে ডিসিশন মেকার হতে হবে। আপনাকে নিজে জানতে হবে যে কিভাবে ডায়াগনোস করতে হয় এবং কিভাবে প্রেসক্রিপশন দিতে হয়। আমরা সেই জিনিসটাই আপনাদেরকে শেখাবো। যে আমরা বলি যে বি এ শেফ, নট এ কুক। শেফ আর কুকের মধ্যে আপনারা হয়তো শব্দ একই রকম মনে হবে, কিন্তু আসলে না। শেফ হলো প্রফেশনাল কুক বলে, যে জানে। ধরেন তাকে আপনি যদি চাল ডাল আরো কি বলে ওই এই বিভিন্ন মশলা টসলা দেন আর কি, যারা 5 স্টারে থাকে, ওরা দেখবেন এত রেসিপি বানাতে পারবে একটা সেম মানে 4-5টা আইটেম দিয়ে। কিন্তু আপনি যদি আমাদের নর্মাল যে রেস্টুরেন্ট গুলাতে আমরা খাই, ভাতের হোটেল যেগুলাতে আপনি দেন, ও দেখবেন যে ও তো মানে 5টা আইটেমের বেশি সে পারবে না। কিন্তু আপনার যারা 5 স্টার হোটেল, ওই সেম আইটেম মানে সেম রেসিপি দিয়ে সে 50টা সরি সেম কি বলে ইনগ্রিডিয়েন্ট দিয়ে 50টা রেসিপি বানাতে পারবে। তো ওইটাই আমরা আপনাদেরকে শেখানোর চেষ্টা করি যে কিভাবে রাখতে হয়। ওই স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসেও নাইম ভাই সেই কাজটাই করবে। আমার রিসার্চেও বা রিসার্চের যে পার্টটুকু আছে, আমরা বলি রাইটিং টু পাবলিক কি বলে আইডিয়া টু পাবলিকেশন, ওইখানে আমরা সেম কাজটাই করবো। যে আপনাদেরকে শিখাবো কিভাবে রান্না করতে হয়, কিভাবে একটা পেপার লিখতে হয়, তারপর হচ্ছে কিভাবে আপনার আইডিয়া থেকে একটা প্রোটোকলে কনভার্ট করবেন, প্রোটোকল থেকে কি বলে ডেটা কালেকশন করবেন, তারপর হচ্ছে পুরো স্টেজটা আর কি, পুরো স্টেজটাই আমরা আপনাদেরকে দেবো। জার্নাল সিলেকশন, সাবমিশন। আচ্ছা, যে যেখানে প্রেডেটরির একটা মজার কথা বলতেছিলাম, আমি জানি না অনেকে আপনারা ট্র্যাকটা পড়ছেন কিনা। দেখেন কত মজার বিষয় প্রেডেটরি জার্নালের। জিমেলে যাই। মানে প্রেডেটরি জার্নাল নিয়ে কথা বলাটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ আমাদের দেশে প্রচুর লোকজন এই ট্র্যাপে পড়ে। আচ্ছা, এটা হলো আমার স্প্যামে আছে, স্প্যামে গেলাম, হয়ে গেল। হুম, এই যে দেখেন, একটু জুম করলে তো আপনারা দেখতে পারবেন। জুম হচ্ছে না কেন? হ্যাঁ, এই দেখেন, আমাকে তারা অ্যাড্রেস করতেছে কি নামে দেখেন, ডিয়ার ডক্টর আব্দুল্লাহ আল নোমান। ঠিক আছে। এবং তারা আমাকে বলতেছে যে তুমি আমাদের এখানে একটা আর্টিকেল সাবমিট করো, প্রেডেটরি জার্নাল। দেখেন, এরকম আর কি এই কাজগুলো করে। অথচ আমার কিন্তু এই যে দেখেন, তার যদি মিনিমাম কমন সেন্স থাকতো, বা সে যদি ভালো জার্নাল হতো, সে জীবন আমার কি ডক্টর বলতো? যদি ভালো জার্নালও বলে, আসলে অনেক সময় এটা করে আর কি, এগুলো নিয়ে পরে কথা বলবো। বাট নর্মালি প্রিডেটরি জার্নাল গুলো এই কাজগুলো করে, যে তারা আপনাকে বলবে যে তুমি আমার এখানে পেপার পাবলিশ করো, তোমার আমি সুবিধা দেবো, এই সুবিধা ওই সুবিধা। কিন্তু গিয়ে পরে দেখা যাবে ওই জার্নালটা হলো টোটালি ভুয়া। এত মানে টাইম আমার নাই, এত টাইম ওদের নাই যে একজনকে পাঠাবে এরকম স্পেসিফিক্যালি। তো এই ট্র্যাপে অনেকে পড়ে যায়, অনেকে ভাবে যে যাক একটা সুযোগ পাইলাম, ওইখানে আমি তাহলে একটা পাবলিকেশন করে ফেলি। করার পরে শুধু শুধু, এবং এতে যেটা হয় যে আপনি বাইরে যখন যাবেন, আপনার প্রোফাইলে আপনার ধরুন আপনার ওই মানে একটা প্রেডেটরি জার্নালে আপনার আর্টিকেল আছে, এবং আপনি সেটা আহ, আপনার প্রোফাইল বা সিভিতে অ্যাড করলেন। যদি আপনার প্রফেসর বাইপাস হয়ে যায়, মানে সে অতটা খেয়াল না করে যে না ঠিক আছে আপনার ইন্টারভিউতে মনে হয় ভালোই হলো, তাহলে সে কিছু বলবে না। বাট তবু একটা রিস্ক থাকে। আর যদি সে মানে ওভাবে চেক করে দেখে যে আপনার আর্টিকেল একটু মানে সার্চ করে দেখলো যে ওই জার্নালে আছে, এবং সে বুঝতে পারলো যে এটা প্রেডেটরি, তাহলে আপনারা কিন্তু মানে কাইন্ড অফ ব্ল্যাক লিস্টেড করে দিবে যে ও হলো ভুয়া মানে রিসার্চার, ভুয়া জায়গায় পাবলিকেশন করছে। খুবই এটা মানে কি বলে ক্যারিয়ার রিস্ক হয়ে যায়। এবং আপনার দেখা গেল যে অনেক শখের, অনেক কষ্ট করেই আপনি একটা আর্টিকেল লিখলেন, সেই আর্টিকেলটা আপনি ভুয়া জায়গার মধ্যে পাবলিশন করলেন, মানে আপনার মানে সারা জীবনের জন্য আপনার একটা আফসোস থেকে যায় আর কি। এই জন্য এই জিনিসগুলো জানাটা খুব জরুরি, যেগুলো আপনাদেরকে আমরা শেখাবো। এবং এটা কাইন্ড অফ থিওরিটিক্যাল ক্লাসই হবে। নাইমুল ভাইয়ের ক্লাস যেমন অ্যানালাইসিস বা কাইন্ড অফ প্র্যাকটিক্যাল আপনারা দেখতে পারবেন, বাট এটা থিওরিটিক্যাল। বাট ট্রাস্ট মি, এটা অনেক ইম্পর্টেন্ট। আপনারা যদি পুরো এই আমাদের মডিউলটা দেখেন, আপনারা বুঝতে পারবেন আমরা প্রত্যেকটা ক্লাসই মানে ইনফরমেটিভ রাখার চেষ্টা করেছি, এবং মানে কনসাইজ আর কি। এগুলি এগুলো নিয়ে আসলে শুধুমাত্র আমি যতটুকু রাখছি ওইটা নিয়ে একটা আলাদা মডিউল কি বলে কোর্স ডিজাইন করা যায়। কিন্তু আপনারা যেহেতু আপনাদের, আমরা চিন্তা করেছি আমাদের কিভাবে কম্প্রিহেন্সিভনেস বাড়ানো যায়, কাজে আমরা ওই অ্যানালাইসিস এর পার্টি আমরা এটা ঢুকিয়ে দিলাম, যাতে আপনারা আপনাদের এই হেল্পটা হয় ডেটা সলিউশন 360 থেকে। ঠিক আছে। এগুলো আমার আপাতত, আমি মনে করি যে ফার্দার আমরা এ নিয়ে অনেক কথা বলবো, যেহেতু নাইমুল ভাইয়ের কথা আছে আর কি। তো এর মধ্যে আপনাদের কোনো যদি কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে আপনারা করতে পারেন যদি কিছু জানতে চান। আচ্ছা, ফাতেমা বাসার আপু, হ্যাঁ বলেন আপু। আসসালামু আলাইকুম। যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আপনি
আর্টিকেল পাবলিকেশনের একটা জিনিস বলেছেন যে পিয়ার রিভিউড বা ইন্টারন্যাশনাল স্কোপাস, সেটা ঠিক আছে, কিন্তু একটা জিনিস আসলে আমাদের ক্লিয়ার থাকা দরকার যে এসপিএসএস এর কথা আমি যতদূর জানি বা বুঝি, এসপিএসএস তো হচ্ছে কোয়ান্টিটেটিভ ডেটা প্রেজেন্টেশন এবং অ্যানালাইসিসের আসলে একটা টুলস। এইটা টুলস থেকে কিভাবে একটা মানে আসলে আর্টিকেল পাবলিশের কথা মানুষের মাথায় আসে, এটা আসলে আমি বুঝতে পারতেছি না এই টুলসটা শিখে। মানে একটা আর্টিকেল পাবলিশ করতে হলে টোটাল রিসার্চটা কন্ডাক্ট করতে হবে, দেন সেই ফুল রিসার্চ থেকে নানা ধরনের আর্টিকেল পাবলিশ হইতে পারে। তো এটা আমার কাছে মনে হয় কি যারাই অ্যাডমিটেড থাকবে সেখানে ক্লিয়ার থাকলে তাদের জন্য হয়তো একটা ভালো থাকবে এবং আপনাদের দিক থেকেও ক্ল্যারিটি থাকা আর কি। এই এক্স্যাক্টলি। জি থ্যাংক আর ইউ সো মাচ। জি, তো হচ্ছে কি আপনার মানে আমি জানি না মানে একটা টুলস শেখার সাথে আর্টিকেল অনেকও অন্যরকম, মানে অনেকই বৃহৎ একটা বিষয়। এই জায়গা থেকে এটা আর কি আমি আমার কাছে মনে হয়েছে যে ব্যক্তিগতভাবে যে আপনারা তো আসলে আপনারা এইভাবে প্রতিশ্রুতিবদ্ধ না, আপনাদের অ্যানাউন্সমেন্ট আমি দেখিনি যে এরকম কোনো কিছু আপনারা বলেছেন, সেই জায়গা থেকে আপনারা ট্রান্সপারেন্ট। এই একটা বিষয়। দুই হচ্ছে আপনি একটা প্রশ্ন করেছিলেন যে কেন আপনারা আসলে এই কোর্সটা করতে চাচ্ছিলেন এবং হচ্ছে যে মানে আপনাদের ইন্টেনশনটা কি। আমি আমার জায়গা থেকে ইন্টেনশনটা বলি, আমি যেহেতু নিজে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং অ্যানথ্রোপোলজিস্ট এবং হচ্ছে যে রিসার্চের সাথে এঙ্গেজ, তো আমি আইসিডিডিআরবিতে যখন দীর্ঘদিন কাজ করেছি তখন ওখানকার নানা গবেষণার জন্যই ফ্রি ভার্সন ছিল আমাদের এসপিএসএস এর বিভিন্ন জিনিস হচ্ছে গিয়ে প্র্যাকটিস করতে পেরেছি, কিন্তু খুবই সেটা মিনিমাল লেভেলের এবং এটা আসলে আরো প্রায় 10 বছর বা 11 বছর আগের কথা। যেটা খুবই দুঃখজনক হলেও সত্য, আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এসপিএসএস বা আরো অ্যাডভান্স লেভেলের যে রিসার্চ টুলস এগুলার আসলে এক্সেসটা নাই। ফলত আমরা যারা শিক্ষক এরাও হচ্ছে গিয়ে প্র্যাকটিস করতে পারি না এবং স্টুডেন্টস গুলা তারাও তো অনেক অনেক দূরের কথা। তা আমার একটা ইন্টেনশন ছিল আমি যদি নিজে আবার একটু নিজেকে রিইনফোর্স করে শিখতে পারতাম এবং আবার একটু ঝালাই করে নিতাম, তাহলে হয়তো বা মানে ক্লাসরুমে স্টুডেন্টদেরকে মেথোডোলজি কোর্সটার মধ্য দিয়ে আবার ওদেরকে আবার হচ্ছে এঙ্গেজ করা। তবে যেটা হচ্ছে আমরা বা আইসিডিডিআরবিতে একটা বড় ধরেন হচ্ছে গিয়ে কোয়েশ্চেনিয়ার বেসিস হচ্ছে যে আপনার মানে স্পেসেস প্র্যাকটিসটা করেছিলাম। এখন আপনাদের এখানে জিনিসটা কি আমি আজকের আলোচনায় আলটিমেটলি আসলে বুঝতে পারিনি। এই হচ্ছে আমার আচ্ছা, কথা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ম্যামই বলি, যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং আসলে আপনারা মানে আওয়ার ইন্সপাইরেশন। ঠিক আছে, যে আমরা যখন দেখি আমাদের শিক্ষকরা আসছেন আমাদের কাছ সাথে কাইন্ড অফ শিখতে, আমরা তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি এবং আমাদের ভালো লাগে। এবং অনেস্টলি বলতে আমাদের সবগুলা কোর্সেই থাকে আর কি, পিএইচডি বা ডক্টরেট লেভেলের অনেকজন আমাদের থাকে আমাদের অন্যান্য কোর্সেও। আচ্ছা ম্যাম, একটা বিষয় আমি ক্লিয়ার করি যে আসলে একটা টুল শিখে কিভাবে করবে, এটা ইটস ট্রু। আসলে এখানে কিন্তু আমরা বলে দিই যে আসলে টুল শিখে কি বলে একজন তো রিসার্চ করতে পারবেন, একটা কম্প্রিহেন্সিভ একটা ব্যাপার। তো এই আমাদের এই কোর্সটা কিন্তু আগে শুধুমাত্র এই এসপিএসএস অ্যানালাইসিস ছিল। বাট আমরা মনে করলাম যে একজন ওই যে বললাম না যে অ্যানালাইসিসটা আমি কোথায় কাজে লাগাবো, এইটা একটা চ্যালেঞ্জ তো থাকেই, ঠিক না? তো যে কারণে হচ্ছে মানে নাইম ভাই তো অবশ্যই আলহামদুলিল্লাহ সেই জিনিসগুলো সব ক্লিয়ারলি বুঝিয়ে দেয়, বাট তবুও আমরা যাতে এই কোর্সটা একটু কম্প্রিহেন্সিভনেস হয় এবং তারা একটা ডিরেকশন পায় যে না আসলে আমি টুলসটা একটা রিসার্চ আইডিয়া যদি জেনারেট করি বা সেই আইডিয়া থেকে আমি এই প্রসেস গুলা যাই এবং এই প্রসেসের একটা পার্ট হচ্ছে ডেটা অ্যানালাইসিস, তখন আমি মানে আমার মাথায় কাজ ক্যাচ করবে যে হ্যাঁ আসলে আমি ডেটা অ্যানালাইসিস এখানে কাজে লাগাবো। সেজন্য কাজে হ্যাঁ, ইউ আর অ্যাবসলিউটলি রাইট যে আমরা ডেটা অ্যানালাইসিস শুধুমাত্র শিখে কেউ একজন একটা পাবলিকেশন করতে পারবেন, ইটস ট্রু। বাট সে হয়তো অ্যাজ এ কন্ট্রিবিউটর হতে পারবে, কারণ স্ট্যাটিস্টিশিয়ান আমরা যখন একটা কি বলে একটা রিসার্চ বা পেপার পাবলিকেশনের কাজ করি আর কি, আমাদের একজন স্ট্যাটিস্টিশিয়ান কিন্তু থাকি বা ডেটা অ্যানালিস্ট থাকি আর কি। তো সে অ্যাজ এ কন্ট্রিবিউটর সে অথরশিপ পায়। কাজে আপনি শুধুমাত্র ডেটা অ্যানালিসিস শিখেও আপনি অথর হতে পারবেন, মানে পুরো একটা পাবলিকেশনটা পুরোটা হয়তো আপনার হবে না, বাট অ্যাজ এ কন্ট্রিবিউটর আপনি অবশ্যই অবশ্যই আপনি হতে পারবেন। যেমন আমার যেই কি বলে একজন ওয়ান অফ দ্য প্রাইমারি মেন্টর হচ্ছে নিপসমের বায়োস্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের হেড আর কি। কাজেই দেখা গেল যে সে ওই আইডিয়া জেনারেশনে বা ওই প্রসেস গুলোতে আমরা কাজ করি, অ্যানালাইসিস এর পার্টটুকু সে পুরোটা করে, রাইটিং হয়তো টুকটাক আমি করলাম, তারপর আমি মোস্ট অফ দ্য রাইটিং এর পার্টটুকু করি। এভাবে মিলেই কিন্তু আমরা একটা পেপার করি আর কি। কাজে এমন না যে শুধুমাত্র টুল শিখে, ওই যে নাইম ভাই যেটা বললো যে আপনি যদি ওই ডিসিশন মেকারটা হতে পারেন, আপনি যদি কি বলে উম, কি বলে এটা
ওই হ্যাঁ কোন অ্যানালাইসিসটা আমার করতে হবে এইটাই জানে না। দেখেন টুলস তো সবকিছু এখন আপনার ইভেন আমাদের, আমি মনে করি কেউ যদি সেলফ লার্নিং এর তার ওই ক্যাপাবিলিটি গ্রো করতে পারে তাহলে এসব কোনো কোর্সেরই দরকার নেই। ট্রাস্ট মি, চ্যাট জিপিটি আছে, আপনি বারবার ওই সার্চ করবেন কোন অ্যানালাইসিস করবো, আমার আইডিয়া দাও, সবকিছু করা যায়। বাট তবুও ওই যে লিমিটেশন আছে, আপনি যদি একটু কাইন্ড অফ এক্সপার্ট হন আপনি বুঝতে পারবেন যে চ্যাট জিপিটির লিমিটেশন আছে আইডিয়া জেনারেশন বা এই প্রসেস গুলো। ওই জায়গাটাই আমাদের কাজ করা, বা আমরা নাইম ভাইও শেখানোর চেষ্টা করবে যে আপনাকে কিভাবে ডিসিশন মেকার হতে হয়। ওই টিপস যখন আপনি অ্যানালাইসিসের ওই স্ট্রেংথ মানে আপনার মধ্যে তৈরি হয়ে যাবে, তখন আপনি হয়তো একজন কভার করতে পারবেন আমার এই এক্সপার্টিস আছে, ডেটা অ্যানালাইসিস আমি পারি, নট এক্সপেসিস আমি পারি। ইটস নট অ্যাবাউট টুল, ইটস অ্যাবাউট দ্য কি বলেন থিঙ্কিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, অ্যানালাইসিস, অ্যানালিটিক অ্যাবিলিটি আর কি বলি, আর কি অ্যানালিটিক অ্যাবিলিটি আমরা বলি। তো ওই অ্যাবিলিটিটা আমার আছে। কেউ কারো যদি পেপারের আইডিয়া থাকে আমাকে বলো, আমরা একসাথে কাজ করবো এইখানে আর কি ম্যাম। আমি এবং আমরা যে বললাম যে আমরা ওই কমিটমেন্ট কিন্তু আমরা দিই নাই যে আমরা তোমার পেপারটা আমরা করে দেবো। এবং আরেকটা যেখানে আমাদের হ্যাঁ, নাইম ভাই কিছু বলবেন? না না, জি ভাই বলেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় হলো আমাদের যেটা স্টুডেন্টদের একটা মানে খুব চ্যালেঞ্জের একটা বিষয় থাকে, আমাদের ফান্ডিং নাই। কাজে আমার কি করতে হবে যে আমার রিসার্চের যে প্রসেস, ডেটা কালেকশন আপনারা জানেন আমরা সার্ভে টার্ভে করি বা কোয়ালিটিভ ক্ষেত্রে সেম, আমরা আমাদের সেই টাকা পয়সা নেই আমরা পেপার পাবলিকেশন করব। তা আমি কিভাবে করবো, ওইখানে দেখা গেলো আমাদের সেকেন্ডারি ডেটা থেকে যে আমরা অ্যানালাইসিস করতে পারি সেই জিনিসগুলো আমরা তাদেরকে জানাবো যে না আমাদের অনেক ডেটাবেজ আছে। ইভেন পত্রিকার রিপোর্ট থেকে কেউ যদি ভালো ডেটা অ্যানালাইসিস জানে এবং তার মাথায় যদি আইডিয়া ভালো থাকে, সে পত্রিকার রিপোর্ট থেকে পেপার একটা আর্টিকেল পাবলিশ করতে পারবে। বহুত লোকজন করতেছে, আপনার ম্যাম বা অন্য যারা পাবলিকেশন করেন তারা হয়তো জানবেন। এই হলো বিষয়। আচ্ছা, এখন আরো কয়েকজন কোশ্চেন করবেন। আচ্ছা, নাহিদুল ভাই আর কি বলেন, কি কোশ্চেন? আমি সবারটাই নিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। জি জি ভাই, আমার দুইটা কোশ্চেন ছিল। একটা হচ্ছে যে ভাই যখন আপনারা, আর আমি আসলে জানি না কোর্সটা পুরো মডিউলটা দেখি না যে কি কি টপিক কভার করা হবে, যা শুধু আমার একটু কোয়ারি যে যখন আর পড়াবেন তখন কি হচ্ছে মেশিন লার্নিং এর সাথে যুক্ত হবে আর সাপোর্ট ভেক্টর মেশিনটা পড়ানো হবে কিনা, এটা হচ্ছে একটা কোশ্চেন। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে এই কোর্সের সাথে কি স্ট্যাটা অ্যাড করা যায় নাকি আপনারা স্ট্যাটা ভবিষ্যতে আলাদা করে কোর্স আনবেন, এটা জানার ছিল একটু। নাইম ভাই আপনি একটু অ্যান্সারটা একটু দেন, পরে আমরা বলবো। জি, সাপোর্ট ভেক্টর মেশিন ওই স্পেসিফিক অ্যালগরিদমটা আমরা আমাদের সিলেবাসের মধ্যে আপাতত অ্যাড করা হয় নাই, কিন্তু আমরা যেসব অ্যালগরিদম গুলো ইউজ করব তা নিয়ে যদি আপনাকে একটু হিন্ট দেই তাহলে ওইগুলো হচ্ছে সাপোর্ট ভেক্টর মেশিন তো ডেফিনেটলি আমরা ক্লাসিফিকেশন অ্যালগরিদম হিসেবে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারি, কিন্তু আমরা ক্লাসিফিকেশনের অন্যান্য অ্যালগরিদম গুলো শিখবো, লাইক হচ্ছে আপনার ডিসিশন ট্রি, ইভেন আমরা লজিস্টিক রিগ্রেশনও শিখবো, তারপরে হচ্ছে আপনার ক্লাস্টারিং এর বিভিন্ন অ্যালগরিদম গুলো আমরা শিখবো, লাইক হচ্ছে হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং, কে নিয়ারেস্ট নেইবার। সো মেশিন লার্নিং এর বিভিন্ন অ্যালগরিদম ইনশাআল্লাহ আমরা কভার করব। তার ডেফিনেটলি সব তো আর কভার করা পসিবল না এই অল্প সময়ের মধ্যে। সো আর আপনার মোটামুটি আইডিয়া ক্লিয়ার হবে। আরেকটা ভাই কোশ্চেন ছিল যে তাহলে আপনার যেহেতু বলছিলেন যে টাইম সিরিজটা এখানে ইসে করবেন, তাহলে কি টাইম সিরিজের এআরডিএল মেথড এগুলো সবই কি এখানে অ্যাড করা হবে? সব অ্যাড করা হবে না। টাইম সিরিজ নিয়ে যদি আমি বলি, টাইম সিরিজ ইটসেলফ 5 থেকে 6 মাসের একটা কোর্স বানানো পসিবল, ঠিক আছে? সো এটা আমাদের মেইন কোর্সের মধ্যে একটা মানে মডিউল ধরতে পারেন। সো ওভারঅল আপনার টাইম সিরিজ নিয়ে সব কভার করা পসিবল না। আমরা যেগুলা কভার করি এগুলো হচ্ছে অ্যারিমা মডেল, তারপরে হচ্ছে আপনার ইটিএস, তারপরে হচ্ছে আপনার টাইম সিরিজ লিনিয়ার মডেল, তারপরে হচ্ছে আপনার টাইম সিরিজ নিউরাল নেটওয়ার্ক অটো রিগ্রেশন যেটা বলি। সো এই টাইপের মডেল গুলো হচ্ছে আপনার কভার করা হবে। আর আপনি যদি বলেন আরো মডেল, আর ডেফিনেটলি আরো অনেক মডেল আছে, আপনি শিখতে গেলে অনেক কিছু করা পসিবল। তো আমি হচ্ছে আপনাদেরকে মানে বেসিক আইডিয়াটা এগুলো দিয়ে দেওয়ার পর পরবর্তীতে আপনারা যে যে ফিল্ডে চান ওই বা যে মডেল গুলো গ্রো করতে চান ওইগুলো আপনারা আস্তে আস্তে মানে সেলফ লার্নিং করা লাগবে। ডেফিনেটলি সব তো আর কভার করা পসিবল না, এই আর কি। আচ্ছা, আর ভাই যদি একটু স্ট্যাটার বিষয়টা বলতেন যে স্ট্যাটার আমাদের এই কোর্সের ডিরেক্ট আপাতত নাই, এবং আমাদের ফিউচারে হয়তো লেটস সি ফিউচারে দেখা যাক। হতে পারে আমরা অন্য নাইম কোর্সের ভাই মধ্যে যেটা বলেন ইনশাআল্লাহ। যে আসলে আপনাকে ওই কি বলে আপনি যদি প্রেসক্রিপশন দেওয়া শিখেন তাহলে আপনি তো দিবেন হচ্ছে আপনি যে কোনো লাগলে সফটওয়্যার শিখতে পারবেন না, ইনশাআল্লাহ, রাইট, সমস্যা যে আপনার মন চাইলে আপনি কি বলে ওই লোসেকটিল দিবেন বা কোসেক দিবেন ওই যে এর জন্য গ্যাস্ট্রিক এর জন্য। কাজেই এটা ডাজন্ট ম্যাটার যে স্পেসটা। নাইন ভাই, আরেকটা বিষয় একটু জানার ছিল, আপনাদের কি কোর্স আউটলাইনে কি কি কভার করা হবে সেটা দেওয়া আছে নাকি এটা আমাদেরকে দিয়ে দিবেন, আমরা একটু দেখতাম তাহলে আর কি।
এটা হ্যাঁ কোর্স আউটলাইনে একবার ডিটেইলস দেয়া আছে আপনার পার ক্লাসে কি কি থাকবে। ওয়েবসাইটে দেওয়া আছে তাই না? আচ্ছা আচ্ছা, জি জি জি, ঠিক আছে, থ্যাংক ইউ ওইখানে ভাই। আপনার একবার ফুল সিলেবাসটা আইডিয়া পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ওর বাইরেও কিছু থাকবে বাট খুঁটিনাটি এত আহামরি এক্সেসিভ না, এর মধ্যে অধিকাংশগুলো কভার হয়ে যাবে। আমাদের আরেকটা ওয়েবসাইটে সবকিছু দেয়া আছে। আরেকটা বিষয় ভাই, যে এসপিএসএস এ যখন পড়াবেন মানে ডেটা অ্যানালাইসিস করাবেন, তখন তো ওই সিনট্যাক্সে কিভাবে লিখতে হয়, দেন ওইটা ইসে করে সিনট্যাক্স তো দেখাবেন আমাদেরকে, কমেন্ট গুলো। সিনট্যাক্স যখন প্রয়োজন পড়ে বেশিরভাগই হচ্ছে আমরা মানে অপশন গুলো থেকে করব। সিনট্যাক্স যখন প্রয়োজন পড়ে দেখানোর, লাইক হচ্ছে রিকোডিং এর ক্ষেত্রে বা কোনো ডেটা প্রি প্রসেসিং এর ক্ষেত্রে, ওইগুলো আমি ইনশাআল্লাহ অ্যাড করব। বাট মেজরিটি অফ দ্য টাইম আপনারা হচ্ছে অপশন থেকে সিলেক্ট করবেন, কারণ হচ্ছে সিনট্যাক্স এর মধ্যে যদি আমি ইন্টারনাল ডিটেলস গুলো আলোচনা করতে চাই আপনাদের কোর্সের লেন্থ অনেক বড় হয়ে যায়। কারণ সেম কাজই আপনি যেটাতে হয়তো কয়েকটা ক্লিকে করতেছেন, আপনাকে যদি আমি সিনট্যাক্স এর মধ্যে একবারে ছোট ছোট জিনিসগুলো দেখাতে যাই, কাজ একই হবে বাট হচ্ছে আপনার টাইম বেশি হয়ে যাবে, লাইক হচ্ছে অনেক সময় নিয়ে আপনাকে ইমপ্লিমেন্ট করা লাগবে। সো আমি চাই যে আপনারা ইমপ্লিমেন্টেশনটা ফাস্ট শিখেন, ফাস্ট ইমপ্লিমেন্টেশন শিখেন, আপনারা মেইন ফোকাসটা যেন হয় প্রবলেম সলভিং এর দিকে। আর ম্যাডাম একটু আগে একটা জিনিস কথা বলছিলেন অ্যানথ্রোপোলজিতে জিনিস শিক্ষক, উনি একটা জিনিস বলছিলেন যে লাইক হচ্ছে জাস্ট এসপিএসএস শিখে আপনি কিভাবে রিসার্চ করতে পারবেন। দ্যাটস ট্রু, কমপ্লিটলি ট্রু। রিসার্চ করার জন্য আপনার প্রবলেম সলভিং মাইন্ডসেট থাকা লাগবে এবং প্রবলেম ডিটেকশন মাইন্ডসেট থাকা লাগবে, যেটা না থাকলে আপনি রিসার্চ করতে পারবেন না। তো এসপিএসএস শিখলেন বা আপনি আর শিখলেন, ডাজেন্ট ম্যাটার, এটা দিয়ে আপনি অ্যানালাইসিসও করতে পারবেন না যদি আপনার ওই মাইন্ডসেট না থাকে। তো সেজন্য আমি সবসময় বলি আপনাদের মাইন্ডসেটটা গ্রো করা আমার মেইন টার্গেট থাকে। আর আপনি যদি এসপিএসএস আমাদের কাছ থেকে শিখেন, আমি বলতেছি না যে আপনি রিসার্চ পাবলিকেশন করা লাগবে বা কেনই করা লাগবে, কি লাভ রিসার্চ পাবলিকেশন দিয়ে, ঠিক আছে? আপনার তো ডেফিনেটলি একটা মোটিভ থাকা লাগবে লাইফে, যে হ্যাঁ আমি এই কারণে পাবলিকেশন করতেছি বা এই উদ্দেশ্য নিয়ে। সো ওই মোটিভ যদি আপনার মাথায় থাকে, ডেফিনেটলি আপনি তখন নিজ থেকে আর্টিকেল পড়া শুরু করবেন, বিভিন্ন ধরনের আর্টিকেল বা জার্নাল গুলাতে আপনার এগুলো পাবলিকেশন গুলো আপনারা পড়বেন, পরে পরে দেখবেন যে মানুষ কি করতেছে, ওইটার পার্সপেক্টিভে আপনি আপনার ওই স্কিলটা ডেভেলপ করবেন, আপনি হচ্ছে শিখবেন প্লাস হচ্ছে ইমপ্লিমেন্ট করবেন। এখন আপনার যদি মোটিভে না থাকে পাবলিকেশন, আপনি এসপিএসএস শিখাই দেই বা আপনাকে আমি জোর করে বলি যে ভাইয়া একটা পাবলিকেশন করেন না, আপনি করবেন না, কারণ আপনার গোল তো এটা না। ফর এক্সাম্পল আপনারা যদি সবাই মিলেও আমাকে বলেন যে ভাইয়া একটা চলেন না একটা পাবলিকেশন করি, একটা জার্নালে পাবলিকেশন করি, আমার আপাতত গোল নাই, টু বি অনেস্ট এক্সাক্ট গোল নাই। কারণ কি আমার লাইফের প্ল্যানিংটাই ডিফারেন্ট। আমি পাবলিকেশন করব বা আরেকজনের কাছে গিয়ে আমি মানে মানে শো অফ করতে হবে আমার স্কিল, ওইরকম আমার রিয়েলিটিতে আমার মানে জব বা প্রফেশন রিলেটেড আমার গোল নেই। কিন্তু যারা হচ্ছে এডুকেশন ফিল্ডে থাকতে চান বা হচ্ছে ওইরকম পাবলিকেশন বিভিন্ন জায়গায় কাজে লাগে। সো সম্পূর্ণটা নির্ভর করে আপনাদের নিডের উপরে, আপনারা হচ্ছে কি চাচ্ছেন আপনাদের লাইফে, ওইটার সাথে পাবলিকেশন যদি রিলেটেড হয় আপনারা ডেফিনেটলি তখন নিজের পর্যায়েই হচ্ছে আপনারা শিখতে যাবেন, জানতে যাবেন যে মানুষ কিভাবে একটা জার্নাল লিখলো, এটার মধ্যে কি কি টপিক আছে, কোন কোন জিনিসগুলো আপনার কভার করা লাগবে। আর রিসার্চ থেকে হচ্ছে আপনি ওই অ্যানালাইসিস পোর্শনটুকু করতে পারতেছেন। আর বাদ বাকি যে জিনিসগুলো আপনার নিজের ইচ্ছা থেকে আপনার হচ্ছে এক্সপ্লোর করা লাগবে, শেখা লাগবে, ইমপ্লিমেন্ট করা লাগবে। সো এতটুকুই। ডেফিনেটলি ম্যাডাম যেটা বলছে একবারে ট্রু জিনিস, সত্যি কথা। এবং আবার এটার মানে অপোজিটটাও আছে, যে আপনি এটা শিখে এটা থেকে আগ্রহ জন্মাচ্ছে, পরবর্তীতে আপনি নিজে নিজে এক্সপ্লোর করতেছেন বিভিন্ন পার্সপেক্টিভ গুলো, ওইটা থেকে আপনার ফেয়ার এনাফ হয়ে যাচ্ছে, অ্যানালাইসিস গুলো আপনি করতে পারতেছেন, সবকিছু আপনি করতে পারতেছেন। ডিফারেন্ট সিনারিও ডিফারেন্ট মানুষের জন্য প্রযোজ্য, ঠিক আছে? আবু সালে ভাই, হ্যাঁ আপনি কোনো প্রশ্ন করলে করতে পারেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা যে ডাটা অ্যানালিসিসটা কি এসপিএস এ করাবেন না আরএ? দুইটাতেই। আর দুটাতেই? ও আচ্ছা আচ্ছা। বেস্ট এডুকেশন একজন ছিলেন, হ্যান্ড রেজ করেছিলেন আপু। জি হ্যাঁ, নোমান ভাই আপনি চাইলে স্ক্রিন শেয়ারটা একটু অফ করতে পারেন, আপনার স্ক্রিনটা। হ্যাঁ সরি। আচ্ছা, যে কেউ প্রশ্ন করতে চাইলে করতে পারেন। আচ্ছা, দাঁড়ান একটু। আমি আমার স্ক্রিন শেয়ার দিচ্ছি। আমরা অনেক টাইম আসলে আমাদের আলোচনায় নিয়ে নিছি, তারপর আমি একটু কুইকলি আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার জন্য যে কি কি করা পসিবল, ঠিক আছে? সো প্রথমে হচ্ছে আমি ডেটাটাকে এক্সপ্লোর করতে যাওয়াতে আপনারা কি দেখেছিলেন আমি একটু দেখাই আপনাদেরকে।
লাইক আপনারা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের ক্যারেক্টার ভেরিয়েবল গুলো আপনারা প্রশ্ন করার জন্য হ্যান্ড রেজ করে রাখতে পারেন। আমি আবার প্রশ্নে আসতেছি আপনাদের, আমরা চেষ্টা করবো আসলে প্রশ্ন নিয়ে। এখন এই যে ভেরিয়েবল গুলো যেগুলো ক্যারেক্টার ছিল তাদেরকে আপনি চাইলে কিন্তু ফ্যাক্টর বানায় ফেলতে পারেন। আমি টাইডিভার্স লোড দিয়ে ফেলছি। এখন আমি হচ্ছে আমার ডেটা সেটের নামটা লিখবো কার প্রাইস, পাইপিং অপারেটর দিয়ে আমি এটার মধ্যে হচ্ছে আমার যত ধরনের লাইক ক্যারেক্টার ভেরিয়েবল আছে সবগুলোকে আমি একসাথে কিন্তু ই করতে পারবো, লাইক এডিট করতে পারবো। লাইক আমি তখন জিজ্ঞেস করবো যে হোয়ার দিয়ে হচ্ছে ইজ ডট ক্যারেক্টার, যদি সে ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল পায় এটাকে সে এস ডট ফ্যাক্টর দিয়ে আমি বোঝাচ্ছি যে সে এটাকে এস ডট ফ্যাক্টর বানাই ফেলবে। ঠিক আছে, এটা যদি আমি রান করি, সরি আমি এটাকে সেভ করব, রান করলে হয়ে যাবে ডেফিনেটলি, কিন্তু এটা আমি সেভ করিনি, আমি একটা নামে সেভ করতেছি, ধরুন হচ্ছে কার প্রাইস, এটাকে আমি নাম দিচ্ছি ভার্সন 2। সো এখন আপনারা আহামরি কোনো পার্থক্য দেখতেছেন না, কিন্তু আমি যদি এখন আমি এটার সামারিটা করি, এর আগে তো আমি কার প্রাইসের সামারি করছিলাম, দেখতেছিলাম এই টাইপের, ঠিক আছে, ক্যারেক্টার টাইপের গুলাকে সে ক্যারেক্টারে লিখতেছে লিটারালি। এখন আমি যদি এটাকে সামারি দেখি, এই নতুন ডেটা সেটটার আমাদের কার প্রাইস ভার্সন 2, এখন ডিফারেন্সটা দেখেন। এখন কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ড নিয়ে কতটা অবজারভেশন আছে, মডেলের কতটা অবজারভেশন আছে, ফিউল টাইপের কতটা অবজারভেশন আছে, ট্রান্সমিশনের জন্য প্রত্যেকটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের আমাকে ফ্রিকোয়েন্সি দেখাই দিচ্ছে। সো আমাকে এখানে ইচ এন্ড এভরি ডিটেইলস সে দেখাই দিচ্ছে। এবং নিউমেরিক ভেরিয়েবল গুলোর ক্ষেত্রে আমি বলছিলাম যে আলোচনা করব, এখানে আপনি মিনিমাম ভ্যালু দেখতেছেন, ফার্স্ট কোয়ার্টাইল, মিডিয়ান, মিন, থার্ড কোয়ার্টাইল, ম্যাক্সিমাম, এই ভ্যালুগুলো আপনারা দেখতেছেন। প্রত্যেকটা স্ট্যাটিস্টিকের কিন্তু আলাদা মিনিং আছে, ওইগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, আমি যদি সিম্পলি ফার্স্ট কোয়ার্টাইল, মিডিয়ান এবং থার্ড কোয়ার্টাইলকে বোঝাই, এই জিনিসগুলো একটা ডেটাকে 4টা ভাগে ভাগ করে একটা ভেরিয়েবল। ঠিক আছে, আপনার হচ্ছে ধরেন একটা ভেরিয়েবলের নাম হচ্ছে মাইলেজ, মাইলেজ ভেরিয়েবল, সম্পূর্ণ ভেরিয়েবলটাকে আমি যদি সমান 4টা অংশে ভাগ করতে যাই, আমার ফার্স্ট কোয়ার্টাইল হবে একটা কাট অফ পয়েন্ট, মিডিয়ান হবে একটা কাট অফ পয়েন্ট, ফার্স্ট কোয়ার্টাইল মানে হচ্ছে 25th পার্সেন্টাইল, মিডিয়ান হচ্ছে 50th পার্সেন্টাইল, আর থার্ড কোয়ার্টাইল হচ্ছে 75th পার্সেন্টাইল। সো এই যে ফুল জিনিসটাকে সমান 4টা অংশে ভাগ করার জন্য আমরা এই কোয়ার্টাইল গুলো ব্যবহার করি। তো আপনারা কোয়ার্টার শব্দটার সাথে হয়তো পরিচিত হবেন, আমরা বলি বছরের ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার। ঠিক আছে, এগুলো হচ্ছে বছরকে আমরা হচ্ছে 4টা কোয়ার্টারের মধ্যে হচ্ছে ভাগ করি। ঠিক আছে, লাইক 3 4 12, তো 3টা মাস করে করে একটা একটা কোয়ার্টার আমরা হিসাব করতে পারি। তো এগুলো কোয়ার্টাইলের কনসেপ্ট বা মিন মিডিয়ান কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা কোন সিচুয়েশন ইউজ করা উচিত, ঠিক আছে, মিন থেকে মিডিয়ান কোন কোন জায়গায় বেশি বেশি প্রযোজ্য, এই জিনিসগুলো আমরা বিস্তারিত আলোচনা করবো ইন ফিউচার আমাদের ক্লাসগুলোতে। এখন এটা গেল আমাদের ডেটা এক্সপ্লোরেশনের কাজ শেষ। এবার হচ্ছে আমি একটা কুইকলি ডেটা ভিজুয়ালাইজেশন ক্রিয়েট করে আপনাদেরকে দেখাই। লাইক আমাদের কাছে ইয়ারের ইনফরমেশন আছে, ধরেন আমি দেখতে চাই যে গাড়িগুলোর মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের তো গাড়ি আছে, আমি ব্র্যান্ড মডেল, ওকে। সো আমি ধরেন যে মডেল গুলাতে মানে একই মডেলের মাল্টিপল গাড়ি আছে আমাদের এখানে। সো আমি হচ্ছে মডেল গুলার জন্য এভারেজ মাইলেজের ইনফরমেশনটা আমি দেখতে চাই। আচ্ছা, এভারেজ মাইলেজ না, ধরেন এভারেজ এভারেজ প্রাইসের ইনফরমেশন আমি দেখতে চাই। ঠিক আছে, প্রত্যেকটা মডেলের মধ্যে এভারেজ প্রাইস কত এবং বছরে বছরে এই প্রাইস গুলা কেমন পরিবর্তন হচ্ছে, এই জিনিসটা আমি দেখতে চাই। সো এটা দেখার জন্য আমার এই ডেটা সেটটাকে সামারাইজ করা লাগবে। সামারাইজ করার প্রসেস কি? সামারাইজ করার জন্য আমরা হচ্ছে করব গ্রুপ বাই। কি দিয়ে গ্রুপ বাই করব? আমি মডেল নিলাম, গাড়ির মডেল দিয়ে আমি গ্রুপিং করব, তারপর হচ্ছে ইয়ার দিয়ে গ্রুপিং করব, মডেল এবং ইয়ার, ওকে ওকে, এগুলো দিয়ে গ্রুপিং করলে আমার হচ্ছে আরো কিছু গ্রুপিং এর জন্য আমি রাখতে পারি, লাইক মডেল, ইয়ার, তারপর হচ্ছে ফুয়েল টাইপ। দেখেন আর স্টুডিওর একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে আপনি যখন কোনো ভেরিয়েবলের নাম লিখতে যান সে কিন্তু আপনাকে সাজেশন দিয়ে দিচ্ছে। তারপরে ধরেন আমি ট্রান্সমিশন অ্যাড করে দেই, ট্রান্সমিশন, আর হচ্ছে ওনার কাউন্ট। ঠিক আছে, এগুলো দিয়ে হচ্ছে আমি গ্রুপিং করলাম, বা আমি মডেল দিয়েও করতে পারি, দ্যাটস ফাইন। আমি হচ্ছে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই প্রত্যেকটা ভেরিয়েবল দিয়ে আমি গ্রুপিং করে সামারাইজ করব। এখানে সামারাইজ করব হচ্ছে আমি টোটাল এভারেজ প্রাইসটা নেব, এভারেজ প্রাইস। আমি যে কোনো নাম দিতে পারি ভেরিয়েবলের, আমি এ বি জি প্রাইসও দিতে পারি, দ্যাটস ফাইন, কোনো সমস্যা নেই।
আমি মিন নিচ্ছি, মিনের মধ্যে প্রাইস ভেরিয়েবলটা আমি লিখে দেবো প্রাইস, আর এখানে কিছু মিসিং ভ্যালু আছে, এই মিসিংটা যেন আমার ক্যালকুলেশনে প্রবলেম তৈরি না করে আমি na.rm ইকুয়াল ট্রু দিয়ে দেবো। আমি বলবো যে যদি কোনো মিসিং পাও, na মানে হচ্ছে মিসিং আর এর মধ্যে, সো na বা মিসিং পাইলে ওইটাকে বাদ দিয়ে মিনটা ক্যালকুলেট করো। এবার আমি এটা যদি রান করি, দেখবেন যে প্রত্যেকটা গাড়ি, তাদের ফুল টাইপ, ট্রান্সমিশন, ওনার কাউন্ট এবং সালের বেসিসে টোটাল প্রাইসটা আমার এখানে চলে আসছে, ঠিক আছে। আর আমি ওকে ওকে দ্যাটস ফাইন, এগুলা দিয়ে আমি দেখতে পারি। এটা আমি গ্রুপিং শেখালাম আপনাদেরকে কিভাবে আপনারা গ্রুপিং করতে পারেন। এখন আমাদের ভিজুয়ালাইজেশনের জন্য এত ইনফরমেশন দরকার নাই, আমি ফুল টাইপ পর্যন্ত রাখি, তাহলে আমাদের জন্য একটু ফোকাস করা সহজ হয়ে যাবে। মডেল রাখি, ফুল টাইপ রাখি, ইয়ার রাখি, ওকে দ্যাটস ফাইন, এগুলো থাকবে। ট্রান্সমিশনটাও রাখি, ওকে। দেখেন আমি কিন্তু এখানে এই যে এই কোডটুকুর মধ্যে কয়েকবার চেঞ্জ করলাম, প্রত্যেকবার কিন্তু আমি ডেটা সেভ করতেছি না, আমি এটার মধ্যে ইন্টারনালি কাজ করতে পারতেছি, লাইক এটা একটা কনস্ট্রাকটিভ ওয়েতে কাজগুলো হয়ে যাচ্ছে। আমি বারবার একই জিনিস আমি চেঞ্জ করলেও আমার কাজ হচ্ছে, আমি বারবার যেহেতু সেভ করতেছি না, আমি কোনো কিছু রিপ্লেস করার আমার টেনশন নেই। এখন এখন আমি এটাতে একটা ভিজুয়ালাইজেশন বানাবো। কি ভিজুয়ালাইজেশন বানাবো? এটার জন্য আমি লিখবো হচ্ছে জিজি প্লট। প্রথমে আমি অ্যাস্থেটিক্স ডিফাইন করব। এটা যেহেতু আমাদের একটা মাস্টার ক্লাস এবং অনেক কিছু বেশি জিনিস কভার করতেছি আমরা, তাই একটু কুইক এক্সপ্লেন করতেছি আপনাদেরকে। যখন আমরা স্পেসিফিক্যালি আমাদের নর্মাল ক্লাসগুলো করব, তখন দেখবেন আমরা মানে ভেঙে ভেঙে ছোট ছোট জিনিসগুলো এক্সপ্লেন করব। তাই কেউ মন খারাপ করবেন না যে ভাই সব ডিটেলস এক্সপ্লেন করতেছেন না, আমি চেষ্টা করতেছি যতটুকু করা পসিবল হয় আর কি অল্প সময়ের মধ্যে। সো আমি অ্যাস্থেটিক্স এর মধ্যে এক্স এক্সিস এ কোন ভেরিয়েবলটা বসবে আমি এটা বলবো। আমার এক্স এক্সিস এ দরকার হচ্ছে ইয়ার, ওয়াই এক্সিস এ হচ্ছে আমি নিউমারিক ভ্যালুটা রাখতে চাই হুইচ ইজ অ্যাভারেজ প্রাইস। অ্যাভারেজ প্রাইসকে আমি ওয়াই এক্সিস এ রাখতে চাচ্ছি। আর আমি প্লটটাকে কালার করতে চাচ্ছি বিভিন্ন ধরনের ফুয়েল টাইপ দিয়ে, ঠিক আছে। ফুয়েল টাইপের বেসিসে আমি প্লটটাকে কালার করতে চাই। সো কালার করি, কালার করতে গেলেও আমি গ্রুপিংও করতে পারবো, গ্রুপিংও করে ফেলি। গ্রুপিং প্লাস কালারিং দুইটাই আমি করবো ফুয়েল টাইপ দিয়ে। এন্ড প্লাস এবার হচ্ছে আমি বলবো geom line which is stands for line plot, ওকে। এটা যদি আমি রান করতে যাই তাহলে দেখেন সে আমাকে এই টাইপের একটা প্লট দিচ্ছে, কারণ হচ্ছে আমার এখানে ট্রান্সমিশন টাইপের আর একটা ক্যাটাগরি আছে যেটাকে আমি ইউজ করি নাই। আমি হচ্ছে এটাকে দিয়ে ফ্যাসেট গ্রিডের মধ্যে ট্রান্সমিশনকে যদি বসাই দিই, লেটস সে ট্রান্সমিশন নিচে নিচে দিলে ভালো হবে, কলামে না দিয়ে। এবার দেখতে ভালো লাগতেছে। আর কি ভেরিয়েবল রাখছিলাম আমি? মডেল, বিভিন্ন মডেলের ইনফরমেশন গুলো এখানে। আমি যদি মডেলকে এখন বাদ দিয়ে দেই আমার অ্যানালাইসিস থেকে, তাও আমার লাইন চার্ট তৈরি হবে, সমস্যা নেই, কারণ মডেলের গ্র্যানুলারিটি আমি অ্যাড করতেছি না। এখন দেখেন আমি এখন এই প্লটটা থেকে কি কি ইনফরমেশন পাচ্ছি। এই প্লটটাকে আরেকটু সুন্দর করার জন্য এই লাইনগুলোর মধ্যে আমি একটু ডট অ্যাড করে দিই প্রত্যেকটা টাইম পয়েন্টে। এবার লাইনের ফ্লাকচুয়েশনটা ভালোই দেখা যাচ্ছে। প্লটটাকে একটু মিনিমাল ডিজাইনের করি, এই গ্রে ব্যাকগ্রাউন্ডটা আমার বেশি পছন্দ হচ্ছে না। সো থিম মিনিমাল এবার বেশি ভালো লাগতেছে আমার কাছে, আপনাদের কাছে ভালো না লাগতে পারে, দ্যাটস ফাইন, এটা ম্যান টু ম্যান ভেরি করতে পারে। তারপরে এটার লেভেলিংটাকে আমি একটু নিচে নিয়ে আসি, পজিশন, লেজেন্ডের পজিশনটা নিচে নিয়ে আসি, পজিশন বটম। ঠিক আছে, ফিল্টারটা এখানে থাকুক। আরো বিভিন্ন চেঞ্জেস করতে পারবো, টাইটেল অ্যাড করা হাবি যাবি। সো এইটা থেকে আমরা কি দেখতেছি? আমি দেখতেছি লাইক ওভার দ্য ইয়ার এই ভ্যালুগুলা, প্রাইস গুলা কেমন চেঞ্জ হচ্ছে, কিসের সাপেক্ষে চেঞ্জ হচ্ছে। বিভিন্ন লাইক ফিউল টাইপের গাড়ির ক্ষেত্রে, বিভিন্ন ট্রান্সমিশন টাইপের গাড়ির ক্ষেত্রে, অটোমেটিক, ম্যানুয়াল অথবা সেমি অটোমেটিক গাড়ির ক্ষেত্রে পরিবর্তনটা কেমন হচ্ছে। এটা হচ্ছে একটা স্ট্যাটিক প্লট। এটার মধ্যে আপনারা যা যা করেন সব স্ট্যাটিক, আপনি ক্লিক করলে কোনো কাজে দেবে না, ঠিক আছে, কোনো নতুন কিছু আপনারা ইনসাইট দেখতে পারবেন না। কিন্তু
এই প্লটটাকে আপনারা চাইলে কিন্তু ডাইনামিক বানাই ফেলতে পারেন। ঠিক আছে, ডাইনামিক বানানোর প্রসেসটা কি এইটা আমি আপনাদেরকে একটু কুইকলি দেখাই। ধরেন এখন আমি এটাকে জাস্ট ভিউ করার পরিবর্তে একটা জায়গায় সেভ করতেছি, নাম দিলাম P1, যে কোনো একটা নাম দিলাম। এখন খালি P1 রান করলে এই প্লটটা আমাকে দেখাবে, বাট আমি এখন একটা লাইব্রেরি কল করব, লাইব্রেরি প্লটলি। আপনারা ইনস্টলেশন প্রসেস সেম, আগের মতো ইনস্টল করতে পারবেন, বাট দিস টাইম আমি ইউজ করব জিজি প্লটলি ফাংশন, এটার মধ্যে P1 কে রেখে দেবো। আপনারা দেখে মনে হবে যে আহামরি তো কোনো পরিবর্তন হয় নাই, ঠিক আছে, আগের মতোই মনে হচ্ছে। দাঁড়ান আমি জুম করি, আগের মতোই মনে হচ্ছে। কিন্তু এখন দেখেন, এখন যদি আমি হভার করি, সে আমাকে বছরও বলতেছে, এভারেজ প্রাইসও বলতেছে। ঠিক আছে, সো এভাবে কিন্তু সে আমাকে স্পেসিফিক ভাবে আইডিয়া দিচ্ছে। ইভেন আমি যদি কোনো একটা স্পেসিফিক অংশ জুম ইন করি, আমি কিন্তু ইজিলি জুম ইন জুম আউট এগুলা কিন্তু এখানে করতে পারবো। ঠিক আছে, লাইক হচ্ছে আমি এই পোর্শনটুকু দেখতে চাই সম্পূর্ণ প্লট গুলাতে, আমি প্রত্যেকটাতে এই পোর্শনটুকু দেখতে পারবো। আমার প্লট যদি হিবিজিবিও হয় কোনো সমস্যা নাই, আমি যে কোনো জায়গায় জুম ইন জুম আউট করতে পারবো। ঠিক আছে, সো যে কোনো জিনিসকে আমি চাইলে ফিল্টার আউট করতে পারবো। এই যে দেখেন আমি ফিল্টার আউট করে জাস্ট দুইটা দেখতেছি, দ্যাটস ফাইন। একটা দেখতেছি, দ্যাটস ফাইন। আমি আবার ক্লিক করলে এই জিনিসগুলো আবার চলে আসবে। সো এই টাইপের ইন্টারেক্টিভ জিনিসপত্র আপনারা কিন্তু এখানে খুব ইজিলি করতে পারতেছেন। এটা ছাড়াও আরো অনেক কমপ্লিকেটেড প্লট বানানো পসিবল। আমি জাস্ট হচ্ছে কুইকলি আপনাদেরকে প্রাইসটা ওভার দ্য ইয়ার কিভাবে চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এই প্লটটা থেকে আপনারা কি বুঝতেছেন যে এখানে যে প্রাইস বছরে বছরে মানে বাড়তেছে? বোঝা যাচ্ছে কিনা, কি মনে হয়? হ্যাঁ, বোঝা যাচ্ছে। সো এটাও কাইন্ড অফ একটা ইনসাইট যে আপনার এটা যে একটা ইনক্রিজিং ট্রেন্ড, ঠিক আছে, এটা সময়ের সাথে সাথে যে বৃদ্ধি পাচ্ছে, এইটাও এক ধরনের ডিসিশন। এটা এমনও হতে পারতো ডিক্রিজিং ট্রেন্ড কোন একটা স্পেসিফিক গাড়ির ক্ষেত্রে বা ম্যানুয়াল গাড়ির ক্ষেত্রে, হওয়ার সম্ভাবনা ছিল না। সো কিন্তু এখানে সবটাই কি দেখাচ্ছে, আপনার একটা ইনক্রিজিং ট্রেন্ড দেখাচ্ছে। সো ইটস কাইন্ড অফ অ্যান ইন্টারেস্টিং ইনসাইট। ওকে, সো আপনারা এই টাইপের বিভিন্ন ধরনের ইনসাইট এখান থেকে ড্র করতে পারেন। এখন আমি একটু কুইকলি আপনাদেরকে এই ডেটা সেটটাকে এসপিএসএস এ নিয়ে যাই। এখন সিএসভি ফাইল আছে, তো আমরা এসপিএসএস এ সরি আমরা এসপিএসএস এ সিএসভি ফাইল ডিরেক্ট লোড দিতে পারবো, দ্যাটস ফাইন, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা এই ডেটা সেটটাকে আর থেকেও চাইলে এসপিএসএস ফরম্যাটে সেভ করতে পারবো। আচ্ছা, এসপিএসএস এ লোড করে দেখাই, যেহেতু এসপিএসএস এ আপনারা দুইটাকে সমান প্রায়োরিটি দেই আমি, শুধু আর কে প্রায়োরিটি না দিয়ে। আর থেকে আপনারা ইজিলি এসপিএসএস ফরম্যাটে ডেটা সেভ করতে পারবেন। ইনস্টেড অফ সিএসভি আপনি ডিরেক্টলি এসপিএসএস ফরম্যাটে সেভ করতে পারবেন, সিএসভি তে তো পারবেন। তো আমি এসপিএসএস ফাইলটা ওপেন করি, একটু কুইকলি আপনাদেরকে আইডিয়া দিই, তারপর আমি আপনাদেরকে প্রশ্ন নেব। হ্যাঁ, আপনারা যে কোনো প্রশ্ন করতে পারবেন তখন। নিউ সরি import data, CSV data, master class, car price. Okay. এই যে আমাদের ডেটা সেটটা এসপিএসএস এ চলে আসছে, ঠিক আছে। তো এখন এই ডেটা সেটের মধ্যে আমি এখন আপনাদেরকে একটা অ্যানালাইসিস করে দেখাই। ধরেন আপনার কাছে কিছু ইনফরমেশন দেয়া আছে, ইনফরমেশন গুলা কি কি দেয়া আছে আপনার কাছে? ধরেন হচ্ছে আপনার কাছে ইঞ্জিন সাইজ দেয়া আছে, ইয়ার দেয়া আছে, মাইলেজ দেয়া আছে। আপনি এই তিনটা ইনফরমেশনকে কাজে লাগায় আপনি হচ্ছে এই গাড়ির প্রাইস প্রেডিক্ট করতে চান, ঠিক আছে, বা হচ্ছে এই তিনটা ভেরিয়েবলের ইম্প্যাক্ট দেখতে চান গাড়ির প্রাইস গুলার উপরে। কিভাবে দেখবেন? সো এই টাইপের অ্যানালাইসিস করতে গিয়ে আমরা সবসময় খেয়াল করি আমাদের কার উপরে ইম্প্যাক্ট দেখতে চাই, which is price। এটা কোন ধরনের ভেরিয়েবল? এটা একটা কন্টিনিউয়াস বা নিউমারিক ভেরিয়েবল। সো কন্টিনিউয়াস ভেরিয়েবলের উপর অন্যান্য ভেরিয়েবলের ইম্প্যাক্ট দেখার জন্য আমরা লিনিয়ার রিগ্রেশন করতে পারি। ডেফিনেটলি অ্যাজাম্পশনস আছে, ওইটা নিয়ে আপাতত চিন্তা করার দরকার নেই। সিম্পলি আমরা এখানে কি করতে পারি, মাল্টিপল লিনিয়ার বা লিনিয়ার রিগ্রেশন এখানে রান করতে পারি। সো লিনিয়ার রিগ্রেশন করার প্রসেস কি, খুব সিম্পল। আপনার সিনট্যাক্স কিছু মানে 5-6 লাইনের কোড কিছু শেখা লাগবে না। অ্যানালাইজে ক্লিক করেন, রিগ্রেশনে ক্লিক করেন, লিনিয়ারে ক্লিক করেন, তারপরে হচ্ছে যাকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যারে প্রেডিক্ট করতে চান তাকে ডিপেন্ডেন্টে রাখেন, বাদ বাকি সবাইকে হচ্ছে ইন্ডিপেন্ডেন্টে রাখেন, যারে যারে মন চায় আর কি। কারণ আমি ফিউল টাইপ ট্রান্সমিশন তাদেরকেও রেখে দিই, রাখি সমস্যা। আচ্ছা ধরেন এগুলো তো স্ট্রিং ভেরিয়েবল, সরি, স্ট্রিং ভেরিয়েবলকে ডাইকোটোমাস মানে ডামি ভেরিয়েবল বানাইতে হবে। সো ওইটা আমি আপাতত রাখতেছি না। ডামি ভেরিয়েবল বানানো খুব সহজ, জটিল কোনো কিছু না। যখন শিখবেন তখন দেখবেন যে ইজিলি কয়েক ক্লিকের মধ্যে ডামি ভেরিয়েবল ক্রিয়েট করে ফেলা পসিবল। তো আমি যদি এখন এটাকে রান করি,
তাহলে দেখেন সে আমাকে অ্যানালাইসিসের আউটপুট গুলো দিয়ে দিচ্ছে। আমি এখন এটাকে একটা ওয়ার্ড ফাইলের মধ্যে রেখে দিচ্ছি। প্রথম টেবল এটা, There it is. তারপরে আরেকটা টেবল। এসপিএসএস এর এটা একটা বড় অ্যাডভান্টেজ যে সে আপনাকে খুব সুন্দর করে ফরম্যাটেড টেবল বানিয়ে দেয়। আরো বিভিন্ন ফরম্যাটিং অ্যাভেলেবেল আছে এসপিএসএস এর মধ্যে। তারপরেও আপনি চাইলে নিজ থেকে যদি কোনো ফরম্যাটিং চেঞ্জ করা লাগে, ছোট বড় করলেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ধরেন এখানে এই জিনিসগুলোকে ইচ্ছা মতো আপনি ফরম্যাটিং করে নিলেন। আমি ফরম্যাটিংও শেখার অনেক কিছু আছে ডেফিনেটলি, কিন্তু আমি আপাতত এটাতে ফোকাস করতেছি না। আপাতত হচ্ছে আমরা অ্যানালাইসিস এর আউটপুট থেকে আমরা কি শিখতেছি এটা নিয়ে একটা ব্রিফ আইডিয়া দিই আপনাদেরকে। দেখেন এইখানে আমি বুঝতে পারতেছি যে প্রত্যেকটা ভেরিয়েবলের একটা সিগনিফিকেন্ট ইফেক্ট আছে কার উপর, প্রাইসের উপর। ইয়ার, ইঞ্জিন সাইজ এবং মাইলেজ তিনটা ভেরিয়েবলের, এটা বুঝতেছি আমি এটা থেকে। এখন এটা থেকে বোঝার উপায় কি, এটা হচ্ছে পি ভ্যালু বা সিগনিফিকেন্স ভ্যালু। এটা যদি 0.05 এর চেয়ে ছোট হয় তখন আমরা বলি যে 5% লেভেল অফ সিগনিফিকেন্সে ওই ভেরিয়েবলের একটা সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট আছে। নর্মালি ইম্প্যাক্ট থাকতেই পারে, কিন্তু ওই ইম্প্যাক্টটা আদৌ সিগনিফিকেন্ট কিনা, মানে বলা যায় যে অন্য ভাষায় যদি বলি মানে নোটিসেবল বা ইম্প্যাক্টফুল কিনা, এই টাইপের এই জিনিসটা আমরা এই পি ভ্যালু থেকে ডিটেক্ট করতে পারি। তারপরে আমরা দেখতে পারতেছি যে ইম্প্যাক্টটা কোন টাইপের, ম্যাগনিটিউড কি, ঠিক আছে, বা হচ্ছে ডিরেকশন কি। এগুলা ভ্যালুগুলো পজিটিভ ভ্যালু, এটা ইন্ডিকেট করে যে ইয়ার বৃদ্ধির সাথে সাথে প্রাইস বৃদ্ধি পায়। ইঞ্জিন সাইজের ভ্যালুটাও পজিটিভ ভ্যালু, এটা ইন্ডিকেট করে ইঞ্জিন সাইজ বৃদ্ধির সাথে সাথে প্রাইস বৃদ্ধি পায়। 1 বছর বৃদ্ধিতে প্রাইস যতটুকু বাড়ে, ইঞ্জিন সাইজের 1 ইউনিট বৃদ্ধিতে প্রাইস তার থেকে অনেক বেশি বাড়ে। সো আপনি বলতে পারেন যে ইঞ্জিন সাইজটা এখানে কাইন্ড অফ হচ্ছে কম্পারেটিভলি, মানে আমি যদি একই স্কেলে পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, বেশি ইম্প্যাক্ট ফেলতেছে। কিন্তু আদৌ এটা ট্রু না, আরো ডিফারেন্ট সিনারিও আছে, ওই জিনিসগুলো আমরা ক্লাসে শিখবো। রিয়েলিটিতে আসলে বেশি ইম্প্যাক্ট ফেলে ইয়ার, ওইটা আমরা পরে দেখবো, সমস্যা নেই। তো আপাত দৃষ্টিতে চিন্তা করলে আর কি, পার ইউনিট ইঞ্জিন সাইজের কারণে প্রাইস 993 ইউনিট করে বৃদ্ধি পায়। আবার পার ইয়ার বয়স মানে পার ইয়ার বৃদ্ধির কারণে, হুইচ ইজ নতুন গাড়ির ক্ষেত্রে 298 মানে 298 করে প্রাইস বৃদ্ধি পাচ্ছে। আর মাইলেজের ক্ষেত্রে হচ্ছে মাইলেজ বৃদ্ধির সাথে সাথে প্রাইস কমে, খুবই অল্প পরিমাণে কমে। মানে মাইলেজ 1 কিলোমিটার বাড়লে প্রাইস হচ্ছে আপনার 0.02 ইউনিট কমে। ওকে, সো এই টাইপের ইনসাইট প্লাস হচ্ছে এই তিনটা ভেরিয়েবল ওভারঅল প্রাইসের যে পরিবর্তন, আপস এন্ড ডাউনস, এটার কতটুকু এক্সপ্লেন করতে পারে, এই জিনিসটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি। লাইক 87.6% ভেরিয়েশন, হুইচ ইজ হিউজ ভেরিয়েশন, এক্সপ্লেন করতে পারে কে, মাইলেজ, ইয়ার আর ইঞ্জিন সাইজ প্রাইসের পরিবর্তনের। সো এটা একটা গুড সাইন বলতে পারেন আপনি। এভাবে হচ্ছে আমরা ডিসিশন মেক করতে পারবো যে ওকে, আমি যদি একটা গাড়ির ইয়ার জানি, কত সালের গাড়ি, ইঞ্জিন সাইজ জানি, মাইলেজ জানি, আর অন্যান্য ভেরিয়েবলও যদি অ্যাড করেন ধরেন, তখন ওই ভেরিয়েবলের ইনফরমেশনও যদি জানেন, ওইটা থেকে আপনি ইজিলি গাড়িটার প্রাইস এস্টিমেট করতে পারবেন। আমি বলতেছি না যে এক্সাক্ট প্রাইস বুঝে ফেলবেন, বাট কাইন্ড অফ প্রেডিক্ট করতেছেন, আপনি এস্টিমেট করতেছেন যে এটার প্রাইস কত হতে পারে। ঠিক আছে, ট্রাই টু মেক ইট মোর প্রিসাইজ। ওকে, ওইরকম ভাবে আপনি করার চেষ্টা করতেছেন যে যতটুকু অ্যাপ্রোপ্রিয়েট বা প্রিসাইজ এস্টিমেট করা পসিবল, আমি ততটুকু প্রিসাইজ এস্টিমেট করতে চাচ্ছি। সো এটা গেল হচ্ছে প্রাইসের বিষয়, আমাদের ডেটা সেটটা এমন তাই। আর আপনারা রিয়েল লাইফে কাজ করতে গেলে যারা ব্যাংকিং সেক্টরে কাজ করেন, তারা লোন ডিফল্টার প্রেডিক্ট করতে পারেন, বা হচ্ছে একটা মানুষের প্রোফাইল, ক্রেডিট প্রোফাইল বা ইত্যাদি, তার ব্যাংকের স্টেটমেন্ট, এগুলা দেখেও তার আইডিয়া নিতে পারেন সে লোন নিলে ঠিকমতো পরিশোধ করবে কিনা। ঠিক আছে, সো এই টাইপের প্রেডিকশন। তারপরে হচ্ছে আপনার কাস্টমার চার্নের বিষয় থাকতে পারে, এট্রিশনের বিষয় থাকতে পারে, বা এমপ্লয়ীদের পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে কোন এমপ্লয়ি কোম্পানি ছাইরা যাওয়ার সম্ভাবনা বেশি, কোন এমপ্লয়ি কোম্পানি মানে কোম্পানিতে থাকার সম্ভাবনা বেশি, কোন এমপ্লয়ি কোম্পানিতে বেশি স্যাটিসফাইড, এই টাইপের প্রেডিকশন করা, প্লাস হচ্ছে এগুলো থেকে বিভিন্ন ধরনের ইনসাইট করা। এসপিএসএস এবং আর এর মধ্যে দুইটাতেই কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ দুই ধরনের ডেটা অ্যানালাইসিস করা পসিবল। ঠিক আছে, সো এখানে কিছু স্পেসিফিক কোয়ান্টিটেটিভ ডেটা বা হচ্ছে যদি কোয়ালিটেটিভ পার্সপেক্টিভ থেকে বলি, যে হচ্ছে
কিছু স্পেসিফিক কোয়ালিটেটিভ অ্যানালাইসিস হচ্ছে এসপিএসএস এ আপনারা ডিরেক্টলি করতে পারবেন না, কিন্তু আর এ সব করতে পারবেন। সো কোনো রেস্ট্রিকশন নেই যে আপনি একটা সফটওয়্যার শিখলেন মানে এটাতে কোনো কাজ বাকি আছে করা যায় না, এই টাইপের কোনো মানে বলার সুযোগ নেই। আর এবং এসপিএস দুইটার মধ্যে করতে পারবেন, কিন্তু আর এর মধ্যে বেশি কাজ করা পসিবল কম্পেয়ার টু এসপিএসএস, কারণ এসপিএসএস হচ্ছে একটা প্যাকেজ। সো এটার মধ্যে কিছু লিমিটেড অপশনই আছে যেগুলো আপনারা করতে পারেন, কিন্তু ওইগুলোর মধ্যেও কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ বিভিন্ন রিসার্চ ইমপ্লিমেন্টেশন করা পসিবল। আর আপনি যদি পেইড ভার্সন ইউজ করেন তখন এটার ডিটেলস, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, প্লাগ ইন এগুলো পাবেন, যেগুলো আপনারা ইউজ করে ফিউচারে রিসার্চ কন্ডাক্ট করতে আপনাদের বেশি ঝামেলা হবে না। সো এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা করতে পারেন। আজকে আমরা এখানেই শেষ করতেছি আপাতত। এখন আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন, হ্যান্ড রেজ করে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, আমি কোশ্চেন নিয়ে নিচ্ছি এখান থেকে। ওকে, তাহলে আশা করি আপনাদের কোনো প্রশ্ন নাই। তাহলে আপনাদের আচ্ছা, ডেটা সিমুলেশন করা যাবে এসপিএসএস যে আর দিয়ে ডেটা সিমুলেশন করা যায়। এসপিএসএস এও কিছু ফাংশনালিটিস আছে, কিন্তু আর এর মতো এতটা ফ্লেক্সিবিলিটি পাবেন না। জি, আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, কোনো সমস্যা নেই। আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলে নিই। প্রত্যেকটা সফটওয়্যারের কিছু থাকে, আপনার অ্যাডভান্টেজ থাকে, ঠিক আছে, টেকনিক্যাল অ্যাডভান্টেজ থাকে। এখন আপনি একটা সফটওয়্যারের একটা স্পেসিফিক অ্যাডভান্টেজকে আরেকটা সফটওয়্যারে গিয়ে এক্সপেক্ট করা উচিত। যেমন হচ্ছে এসপিএসএস এর মধ্যে ধরেন আপনি বিভিন্ন জায়গায় ক্লিক করে আপনি একটা অ্যানালাইসিস করে ফেলতে পারতেছেন, এত বেশি কোড লেখা লাগতেছে না। এখন সেম কোশ্চেনটা যদি আপনি করেন যে ভাইয়া আর এর মধ্যে কি এভাবে কয়েকটা ক্লিক করে করা পসিবল? না ভাইয়া, পসিবল। তার কারণ কি, এসপিএসএস এর পার্সপেক্টিভটাই ডিফারেন্ট ছিল এই কাজটা করার জন্য। সো সিমিলারলি আপনার ধরেন স্ট্যাটার মধ্যেও বিভিন্ন ধরনের অ্যাডভান্টেজ আছে, যে স্ট্যাটাতে কিছু কাজ থাকে যেটা খুব সহজে স্ট্যাটাতে অর্গানাইজড ওয়েতে আপনি করে ফেলতে পারতেছেন, যেটা এসপিএসএস এর মধ্যে ওইরকম ভাবে আপনি ওই অ্যানালাইসিসটা করতে গেলে আপনি পারবেন না, বা ওই অপশনটা ডিরেক্টলি আপনি পাচ্ছেন না। সো এই যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের বিষয়গুলা, এগুলো প্রত্যেকটা সফটওয়্যারে থাকবে। সো আপনার হোপ করা বা আশা করা যে এক্স্যাক্টলি সেম ভাবে আমি প্রত্যেকটা টুলে পেয়ে যাব, ওইটা কিন্তু একবারে যৌক্তিক না, ঠিক আছে। কিন্তু সামহাও ওইটা আপনি করতে পারবেন, বাট ইন্টারফেসটা ডিফারেন্ট হবে, অ্যাপ্রোচটা ডিফারেন্ট হবে, কিন্তু বিভিন্ন সফটওয়্যারে আপনি বিভিন্ন কাজ করতে পারতেছেন। রিসার্চ নিয়ে ওকে, ফার্স্ট ইয়ার যদি স্টুডেন্ট হয়ে থাকেন, রিসার্চ নিয়ে করার আগে বেসিক লাইক কনসেপ্ট গুলো আগে ক্লিয়ার করে, ঠিক আছে। রিসার্চে কি কি করা পসিবল এই জিনিসটা আগে বেশি জানা জরুরি। তারপরে হচ্ছে আপনি কি করতে চাচ্ছেন। ফার্স্টে আপনি যদি অপরচুনিটি গুলো না বুঝেন, মানে এই জিনিসগুলো আপনি শিখতে পারেন, এই জিনিসগুলো করতে পারেন, আপনি স্পেসিফিকলি একটা জিনিস করতে গেলে ওইটাতে স্টাক হয়ে যেতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে এমনটা হয়, অনেক সময় দেখা যায় যে ইউনিভার্সিটির স্টুডেন্টদের মধ্যে যারা আগ্রহী তাদেরকে টিচাররা একটা স্পেসিফিক আর্টিকেল বা কিছু একটা ধরাই দেয়, তারা ওইটাকে বলে যে ওকে এটা এই কাজ এই ডাটা নিয়ে করা হয়েছে, তুমি আরেকটা ডাটা সেট নাও, সেম জিনিসটাকে ফলো করো, একটা পাবলিকেশন ফর এক্সাম্পল একটা কনফারেন্সে গিয়ে আর্টিকেল সাবমিট করে ফেলো, প্রেজেন্টেশন দিয়ে দাও, আপনিও খুশি হয়ে যান, স্যারও খুশি হয়ে যায়। কিন্তু রিয়েলিটিতে রিসার্চ এমন, রিয়েলিটিতে রিসার্চ মানে কারোর কাজকে ডুপ্লিকেশন করা না, প্রবলেমের সলিউশন দেওয়া। সো রিসার্চ করতে যাবেন, আগে প্রবলেম আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে, যে আপনি কি প্রবলেমের সলিউশন চান। আদারওয়াইজ রিসার্চ করতে পারবেন ঠিকই, কিন্তু এটা কোনো ভ্যালু এডিশন করবে না আর কি, ঠিক আছে। সো ভ্যালু এডিশন খুবই জরুরি রিসার্চের মধ্যে। কন্টেন্ট ক্রিয়েশন করতে দিচ্ছে জিওপলিটিক্স না, কন্টেন্ট ক্রিয়েশন বলতে কোন ধরনের কন্টেন্ট, মানে মেশিন লার্নিং কি ডেটা অ্যানালাইসিস কাজ লাগবে? মেশিন লার্নিং ডেটা অ্যানালাইসিস এর একটা পার্ট, ঠিক আছে। ডেটা অ্যানালাইসিস ব্রডার অ্যাসপেক্ট, মেশিন লার্নিং এটার একটা ছোট অংশ। সো মেশিন লার্নিং এ ডেটা অ্যানালাইসিস কাজে লাগবে প্রশ্নটা এরকম না, ডেটা অ্যানালাইসিসে মেশিন লার্নিং কাজে লাগবে কিনা, হ্যাঁ লাগবে, ওকে, ওরকম আর কি। সো এটা আমাদের একটা মিসকনসেপশন আছে, অনেকে ডেটা অ্যানালাইসিস বলতে কি বোঝায় এটা আসলে ভালো করে বোঝে না। অনেক মানুষ দেখবেন খালি এক্সেল পারে, সে বলে যে আমি ডেটা অ্যানালিস্ট, রিয়েলিটিটা এমন না। বা কেউ জাস্ট ডেটা ভিজুয়ালাইজেশন করতে পারে, সে ডেটা অ্যানালিস্ট, নট লাইক দ্যাট। কারণ ডেটা অ্যানালিস্ট হওয়ার জন্য আপনাকে ডেটা ক্লিনিং থেকে অ্যানালাইসিস ডিসিশন মেকিং পর্যন্ত যাওয়া লাগবে।
ওই প্রসেসে আপনার যেভাবে মনে করেন যে লিনিয়ার রিগ্রেশন করা লাগবে, ওইভাবে আপনাকে ডিসিশন ট্রিও করা লাগতে পারে, ওইভাবে আপনাকে ধরেন সাপোর্ট ভেক্টর মেশিনও করা লাগতে পারে, টাইম সিরিজ অ্যানালাইসিস করা লাগতে পারে, মেশিন লার্নিং এর বিভিন্ন ক্লাসিফিকেশন, মডেলিং, ক্লাস্টারিং, আনসুপারভাইজ লার্নিং, সব ধরনের কাজে আপনার করা লাগতে পারে। তো ফুল প্রসেসটাই হচ্ছে আপনার ডেটা অ্যানালাইসিস এবং ডিসিশন মেকিং এর জার্নি, ঠিক আছে? তো এটার মধ্যে আপনার কোনো স্পেসিফিকলি বলার সুযোগ নেই যে খালি আমি মেশিন লার্নিং পারি, অ্যানালাইসিস পারি না, আমার কাজ কি চলবে? না, চলবে না। আপনার সব কিছুর মধ্যে থেকেই খুঁটিনাটি জিনিসগুলো জানতে হবে এবং মাথায় এটা রাখা লাগবে যে আমার এই লার্নিং প্রসেস শেষ না, এটা জাস্ট একটা জার্নির স্টার্ট। আমি শিখতে থাকবো এবং এই প্রসেসটা চলতে থাকবে। ওকে, কোর্স রিলেটেড যে কোনো লাইক প্রাইসিং বা ডিউরেশন হচ্ছে আমরা 5 থেকে 6 মাসের মধ্যে কোর্সটা শেষ হয়। আর হচ্ছে প্রাইসিং রিলেটেড জিনিসগুলো আপনারা ওই আমাদের ওয়েবসাইটে গেলে এগুলো প্রাইসগুলো আপডেট হয়, অনেক সময় ডিসকাউন্ট অফার টফার থাকে, সো ওগুলো আপনার ওয়েবসাইট থেকে একবার ডিরেক্টলি পেয়ে যাবেন। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে থাকলে করতে পারেন। আচ্ছা, আমি ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। বা আমার রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা, আমি ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, যেখান থেকে আপনারা ক্লাসে জয়েন করছিলেন ওইখানে দিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের সবার জন্য এটা পাওয়াটা সহজ হবে। আর আমি আমাদের কোর্সের লিঙ্কটাও এখানে দিয়ে দিচ্ছি, আশা করি ওখান থেকে পেয়ে যাবেন সবাই। নোমান ভাই দিয়ে দিচ্ছি এখানে, আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা ওইখান থেকেও দেখতে পারবেন। কন্টেন্ট ক্রিয়েশন তো একটা ব্রডার সেক্টর। আপনি কি কন্টেন্টটা কি ডেটা অ্যানালিটিক্স রিলেটেড কোনো কিছু করতে চান? যদি হয়ে থাকে হ্যাঁ করতে পারবেন, এই কোর্সের বেসিক গুলো ইউজ করতে পারবেন। আর যদি আপনি কন্টেন্ট দিয়ে আসলে জাস্ট ভার্বালি কোনো কথা বলতেছেন, দ্যাটস ইট, নাথিং এলস, এই টাইপের কন্টেন্ট হয়ে থাকে, তাহলে ওটা তো ডিফারেন্ট অ্যাসপেক্ট। আপনি ধরেন আপনি বলতেছেন যে আমি ওই পলিটিক্যাল পার্টির পক্ষে বা জিও পলিটিক্সে ওই কান্ট্রির পক্ষে, ফর এক্সাম্পল, ওইটার পার্সপেক্টিভে আপনি কিছু আর্গুমেন্ট তুললেন, তো এটাতে আপনি ডেটা অ্যানালিটিক্স করতে চাইলে করতে পারেন, নাও করতে পারেন। সো এটার সাথে এটা ডিরেক্টলি রিলেট করার মতো আসলে কিছু না, কিন্তু আপনি যেই টপিকটা বললেন কন্টেন্ট ক্রিয়েশন, এটা কমপ্লিটলি একটা ব্রডার সেগমেন্ট। ওকে, এটার মধ্যে আপনি কি নিয়ে কাজ করতে চান ওইটা ম্যাটার করে। ওকে, আর কারো কোনো প্রশ্ন? আমাদের ফাইবারের প্রজেক্ট কিভাবে ডিল করে এটা, যে ওইটা নিয়ে আপনাদের ডেডিকেটেড ক্লাস আছে, ওইটাতে আমরা ফাইবার নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব, প্লাস হচ্ছে ফাইবারের বিভিন্ন এক্সপিরিয়েন্স গুলো আমরা শেয়ার করব, সো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ফার্মাসিউটিক্যাল সেক্টরে ডেফিনেটলি ডেটার ইম্প্যাক্ট আছে, কারণ ফার্মাসিউটিক্যাল সেক্টর বেসিক্যালি রিসার্চের উপরে নির্ভর করে অধিকাংশ ক্ষেত্রে। সো রিসার্চ যেখানে আছে এখানে এসপিএসএস আপনি ব্যবহার করতে পারেন, আর ব্যবহার করতে পারেন। আমার অধিকাংশ ক্লায়েন্টের মধ্যে মানে আমার মেজরিটি ক্লায়েন্ট কিন্তু মানে মেডিকেল ব্যাকগ্রাউন্ডের থাকে, কারণ তাদের রিসার্চটা বেশি লাগে অন্যান্য ব্যাকগ্রাউন্ডের তুলনায়। সো পাবলিক হেলথের থেকেও আমার বেশিরভাগ থাকে হচ্ছে ডাক্তার, হয়তো আমার গিগের সাথে হয়তো তারা বেশি রিলেট করতে পারে, আই গেস। আই এম নট এক্স্যাক্টলি শিওর, বাট মেজরিটি অফ দ্য টাইম দেখা যায় ডাক্তাররা তাদের বিভিন্ন প্রজেক্ট নিয়ে আসে। কারোর হয়তো পেশেন্ট রিলেটেড ইনফরমেশন থাকে, কেউ লাইক হচ্ছে 10টা বা 12টা পেশেন্ট নিয়ে হচ্ছে লঙ্গিটিউডিনাল স্টাডি করতেছে ওভার দ্য টাইম, ওভার দ্য ইয়ার্স। সো এই টাইপের বিভিন্ন ধরনের মানে অ্যানালাইসিস থাকে। সো ফার্মাসিউটিক্যাল সেগমেন্টেও অ্যানালাইসিস থাকে, বিভিন্ন ধরনের ড্রাগ টেস্টিং থেকে শুরু করে ওইগুলার মানে মানুষের হিউম্যান ট্রায়াল, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যানালাইসিস থাকতে পারে, ডেফিনেটলি করা যায়। আর কারো কোনো প্রশ্ন আছে? আপনারা চাইলে মুখেও বলতে পারেন, কষ্ট করে লিখতে হবে না, চাইলে মুখে বলতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আশা করি কারো কোনো প্রশ্ন নাই, তাহলে ইনশাআল্লাহ আমরা এখানেই শেষ করি। পরবর্তীতে হয়তো কোনো না কোনো ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। আর ইন বিটুইন যদি কোনো প্রশ্ন অ্যারাইজ হয়, ডেটা সলিউশন 360 টিমের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, কাস্টমার সাপোর্টে বা যে কোনো সময় যে কোনো ভাবে কন্ট্যাক্ট করতে পারেন।
আর কোর্স করলে তো আমার সাথে ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারবেন, তখন আমরা ইনশাআল্লাহ কথা হবে। আপনাদের পার্সোনাল প্রবলেম বা আপনারা কোন কাজে ব্যবহার করতে চান ওই রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে যে কোনো সময় করতে পারবেন ইনশাআল্লাহ, এগুলো নিয়ে আলোচনা হবে। আর এই অ্যানালাইসিসের এই যে জিনিসটা দেখালাম আজকে, এগুলো হচ্ছে বলা যায় যে 100% এর মতো 1% কাইন্ড অফ লাইক দ্যাট। ওকে, তো এখানে অনেক কিছু আছে যেগুলো আপনারা যখন ক্লাসগুলো করবেন তখন ইনশাআল্লাহ বুঝতে পারবেন। সো ইনশাআল্লাহ আপনাদের সাথে পরবর্তীতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।